যে বিষয়টি হাইলাইট করা হয়েছে বা আমাদেরকে যে শ্রমিক উনি সেই হবে যে শিক্ষা দিন হোক অথবা কোনো ইন্ডাস্ট্রিতে তার ব্যবসার প্রমোশনের জন্য বা ব্যবসা উন্নতির জন্য বা কোনো ক্লারিক্যাল কাজের জন্য সে তাকে হায়ার করা হয় বা তাকে নিয়োগ করা হয়। সেই নিয়োগের ক্ষেত্রে তার যে শর্তগুলো থাকবে সেটি উচ্চ হোক অথবা লিখিত হোক। লিখিত হোক কারো কাছ থেকে সাউন্ড আসতেছে ওয়াজের। আমরা সবাই আমাদের মাইক্রোফোন গুলা মিউট করে নেই। হ্যালো, কিন্তু আমরা এর ভিতরে মেইনলি আমাদের ম্যানেজারিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি যারা আছে তিনি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আর সুপারভাইজারি ক্যাপাসিটি যারা আছে তিনি লেবার লয়ের ভিতরে ইনক্লুড হবে না বা এর সাথে আসবে না। তো এখন তো আমাদের টোটাল লেবার লয়ের ভিতরে এই জায়গাটিতে ম্যানেজারিয়াল কারা বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা সুপারভাইজারি কারা, সেই জায়গাটাতে আমাদের কনফিউশনটা তৈরি হয়। তো আমরা যদি দেখি যে ম্যানেজারিয়াল অফিসার কারা, সরি আমার স্ক্রিন একটু প্রবলেম করতেছে। ওকে, আমরা প্রথম দেখব সুপারভাইজারি অফিসার কারা। সুপারভাইজারি অফিসার means such persons authorized by the owner or managing authority in writing who determined to target of an works and services, control the extent of the work, implementation activities, assess or review the work given, direction or supervise the work of any sections of the factory or firm in dint of the power given to him. এখন এখানে আপনার টোটাল ডেফিনেশনের যে আমাদের যে এখানে অ্যাক্টিভিটিস গুলো দেখা যাচ্ছে যে ডিটারমিনেশনস অফ টার্গেট সেট আমরা সবাই করতে পারি। ওয়ার্ক এন্ড সার্ভিস এগুলো আমরা টার্গেট সেট করতে পারি। কন্ট্রোল এবং এক্সপেন্স অফ ওয়ার্ক কাজকে আমরা তাদের কন্ট্রোলিং করতে পারি, কাজ বাড়াইতে পারি। ইমপ্লিমেন্টেশন অ্যাক্টিভিটিস কোনো কাজ আমরা তদারকি করতে পারি, তারপর তার পারফরমেন্স অ্যাসেস করতে পারি। তো এইগুলো সবই পাওয়ার আমাদেরকে দেওয়া আছে। বাট এই ডেফিনেশনের একটা জায়গাতে যায় আমাদেরকে এই যে প্রথম অথরাইজড বাই রিটেন এই যে কথাটা বলা আছে, কিন্তু আপনারা যারা বিভিন্ন অর্গানাইজেশনে প্র্যাকটিস করি তো দেখা যায় যে আমাদের এই অথরাইজড ইন রিটেন এই জায়গাটাতে আমাদের ডিফিকাল্টিস, এই জায়গাটা কোনো মালিক আমাদেরকে দেয় না। তো এই জায়গাটার ক্ষমতা বলে বা এই স্কিপিং এর কারণে আমরা কি হচ্ছে, আমরা সুপারভাইজারি অফিসার বা আমরা সুপারভাইজারি অথরিটি আমাদেরকে আছে দিনের শেষ মালিকের কাছ থেকেই আপনার অ্যাপ্রুভাল নিতে হবে। আপনি দেখবেন যে কোনো পারফরমেন্স অ্যাপ্রাইজালের ফর্মের শেষে কার সিগনেচার থাকে, এমডি স্যারদের সিগনেচার থাকে অথবা টপ ম্যানেজমেন্ট যেখানে ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর কেউ না কেউ সিগনেচার থাকে। দ্যাট মিনস কি আমরা এটাকে টোটালি আমাদের যারা আমরা প্র্যাকটিস করি বা ম্যানেজারিয়াল অথরিটি যারা বা সুপারভাইজার অথরিটি আমরা রিস্ক করতেছি, আমাদের পুরো টোটাল অথরিটি এখানে নাই। বা আমাদের লাস্ট অ্যাপ্রুভাল যদি আমাদের থাকতো বা আমরা এটাই ফাইনালি হতো তাহলে কি হতো, আমরা শ্রমিকের লেবারের ডেফিনেশনের বাইরে চলে যেতাম। কিন্তু ওই জায়গাটাতে আমাদের মনে হয় স্কিপ আছে। সেই ক্ষেত্রে যে আপনি সুপারভাইজারি যাদেরকে বলছেন তারা আসলে সুপারভাইজারি অথরিটিতে নাই। আর যদি ম্যানেজারিয়াল আমরা দেখি, ম্যানেজারিয়াল ডেফিনেশনটা আমরা দেখি, ওখানে আপনার সেম দেখা যাবে যে এনি পারসনস bestowed in responsibility of administrative or managerial work means person authorized by the owner or the managing authority in writing who appoints workers or employees, determination of the salary and allowance and terminations and the service or removes from the service, pay off and final dues and approves or controls of the expenditure of the firms. বাট এই টোটাল যে আমাদের অ্যাক্টিভিটিস গুলো আছে এখানে এর ভিতরে আপনি দেখেন
এই সবগুলাই আমরা কেউ না কেউ করতেছি, বা দিনের শেষে আমাদের ম্যানেজমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। তো এই জায়গাটার বলে এই গ্যাপটার কারণে আপনার লাস্টে যখন এই পজিশনগুলো লোকগুলো লাস্টে যখন কোনো ডিসপুটে যায়, কোর্টে যায়, তো তখন কি হয়, তারা আসলে ম্যানেজারিয়াল অথরিটি হিসাবে ট্রিট হয় না, কারণ কোর্ট তখন তাদেরকে ওয়ার্কার হিসাবে অ্যালাউ করে নেয়। তো যদি আমরা যদি এখন এই জায়গাগুলোকে যদি আমরা তাদেরকে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি দিয়ে কাজ করাইতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই জায়গাগুলোকে কনসিডারে নিতে হবে। এরপর যদি আমরা আরো একটু রেফারেন্স দেই যে আমাদের যে প্র্যাকটিসগুলা সচরাচর থাকে, এই প্র্যাকটিসের যদি আইন না থাকে, তো আইনের এগেনিস্টে আমরা যদি কোনো আমাদের ডিসপিউট রেজ হয়, তো সেটা কোর্ট থেকে যদি কোনো রায় হয়, তাহলে এটা ট্র্যাডিশন হিসাবে ট্রিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি একটা রিটের রায় পেয়েছিলাম। তো আমি একটা বই, শাস্তিমূলক ব্যবস্থা, বইটা লেখা আছে অ্যাডভোকেট S.A. হক, অ্যাডভোকেট S.A. হক, ওনার একটা বইয়ের একটা রায়ের রেফারেন্স দেওয়া আছে, যে একটা রিটের 23/1990 রিট নম্বর। এই রিটে এটা ক্লিয়ার করা আছে যে আসলে ওই রিটটা ছিল একটা টেক্সটাইল মিলের ডাইং কালার মাস্টার হিসাবে উনি কাজ করতেন। উনি এইটার জন্য উনি 10 বছর চাকরি করার পরে ওনাকে টার্মিনেট করা হয়। টার্মিনেট করা হলে উনি ওই বেনিফিটটা চায়, তো উনি শ্রমিক হিসাবে বেনিফিট চায়। তো তখন এইটা প্রথম মামলায় ওনারা যখন তাদেরকে বিভিন্ন লিভ অ্যাপ্রুভাল, তারপর টার্গেট সিটিং, এই টাইপসের যখন বিভিন্ন তারা তাদের ডকুমেন্টগুলো সাবমিট করে, কোর্ট তার মামলাটি খারিজ করে দেয়। পরে উনি ওই কোর্ট, তারপরে ওই যে মালিক যারা ওনারা আসলে জিতে যায়, ওনারা আর এইটা খোঁজ নেয় না। তো কিন্তু কি হয়েছে, উনি পরে এটা সম্ভবত 85-86 ঘটনা। তো পরে উনি এটা 90 সালে সুপ্রিম কোর্ট থেকে, হাইকোর্ট থেকে উনি একটা রিট করে রায় নিয়ে আসে, যে যেই রায়ের বলে পরবর্তীতে উনি মামলাটা কোর্টে টিকে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের যারা যেমন এর ছাড়া যদি বাংলা শ্রম আইনের কয়েকটা জায়গাতে আমরা বলি, প্রভিডেন্ট ফান্ডের যে প্রভিডেন্ট ফান্ডে ওখানে বলা হয়েছে মালিকের বেতনভুক্ত সকলেই শ্রমিক হিসাবে গণ্য হবে। এছাড়া যদি আরো কিছু জায়গায় শ্রমিকের ডেফিনেশন আছে, যেমন ট্রেড ইউনিয়ন, সেখানে বলা হয়েছে যে আপনার শুধু যারা কর্মরত আছে তারা না, এছাড়া যে ডিসচার্জ, মানে যাদেরকে কোম্পানি থেকে, চাকরি থেকে বিভিন্ন কাজ সেপারেশন করা হয়েছে, বাট তারা এখনো কোম্পানির বিভিন্ন পাওনাদি বুঝে পায় না, তাদেরকে শ্রমিক হিসাবে ট্রিট করা হয়। তো আমরা আমাদের এই সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের কোর্টে বিভিন্ন সময় হিয়ারিং এ চলে যায়, তো আমরা এইগুলো যদি একটু খেয়াল না করি, তাহলে কি হবে, আমরা যখন প্রফেশনালি ক্ষতিগ্রস্ত হব, এবং আমরা যে প্রতিষ্ঠানকে সার্ভ করি ওই প্রতিষ্ঠানও আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের এই ছোটখাটো মিস্টেক গুলোর কারণে। তো ওভারঅল এখানে কেউ কোনো কোশ্চেন আছে কিনা? তার মানে আমরা যতক্ষণ পর্যন্ত বাই রিটেন আমাদেরকে জানানো না হবে, এই দায়িত্বগুলো না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই শ্রমিক। কারণ আপনার তো পুরো না ক্লিয়ার, এখানে আর কোনো কোশ্চেন নাই। তো আমরা যাব পরে চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারে। এখানে বেসিক্যালি টার্মস অফ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস বা কন্ডিশনস অফ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস। পাওয়ার পয়েন্টটা আমরা ফুল স্ক্রিন করে দিলে আমরা আর একটু ভালো দেখতে পারতাম। স্ক্রিনগুলো চলে আসছে তো অনেকগুলো, একটু আমি সময় নিচ্ছি। চ্যাপ্টার সেকেন্ডে কন্ডিশনস অফ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস। তো আমরা প্রথমে দেখব ক্লাসিফিকেশনস অফ ওয়ার্কার্স। তো আপনারা যদি দেখেন যে আমাদের বাংলাদেশ শ্রম আইন 2006 এর 7 প্রকারের শ্রমিক আছে। এর মধ্যে প্রথমে হচ্ছে অ্যাপ্রেন্টিস, যে ভাই বলেছিলেন যে ওনার অ্যাপ্রেন্টিস শ্রমিক নিয়ে ওনার কাজ করার অনেক ইচ্ছা। তো অ্যাপ্রেন্টিস শ্রমিকের জন্য
একটা চ্যাপ্টার আছে, তো এখানে আমি এই চ্যাপ্টারটা বলে দিই আগে। সম্ভবত অষ্টদশ চ্যাপ্টারে টোটাল শিক্ষানবিশ শিক্ষাধীনতা যে শ্রমিক আছে তাদের সম্পর্কে ডিটেলস ওখানে বলা আছে, আপনি একটু নোট করে রাখলে ভালো হবে। তারপরে হলো যে সাবস্টিটিউট, আমরা যে বদলি শ্রমিক বলে যাদেরকে, না সরি, যাদেরকে আমরা টেম্পোরারি শ্রমিক বলি। দেখা গেল যে মানে কোনো কাজের সরি বদলি শ্রমিক যাদেরকে বলি তাদেরকে সাবস্টিটিউট বলা হয়। তো দেখা যায় যে কোনো কাজ আপনার আছে অর্গানাইজেশনে, যেই কাজটি আসলে কোনো আপডেট সরি যে কাজ মানে স্থায়ী শ্রমিক অ্যাবসেন্ট হতে পারে বা আপনার লোক শর্টেজ থাকতে পারে, সেই ক্ষেত্রে যে আপনি যে শ্রমিকের নিয়ে এসে কাজ করাবেন তাদেরকে আমরা বদলি হিসাবে ট্রিট করব। তারপর ক্যাজুয়াল শ্রমিক আছে, টেম্পোরারি আছে, প্রভিশনারি আছে, পার্মানেন্ট আছে, আর সিজনাল আছে। তো আমরা নেক্সটে যাব, যে আমরা বেসিক্যালি আজকে দুইটা শ্রমিক নিয়ে ডিসকাস করব। এই টেম্পোরারি হলে যাদেরকে অস্থায়ী নেওয়া হয় কোনো অস্থায়ী প্রজেক্টের জন্য, ক্যাজুয়াল শ্রমিক যাদেরকে বিভিন্ন সময় নেওয়া হয়, তারপর হলো যে সিজনাল যারা হলো মৌসুমী নেওয়া হয়, মৌসুমী শ্রমিক নেওয়া হয়। বিশেষ করে এই মৌসুমী শ্রমিকগুলো নেওয়া হয় আপনার বিভিন্ন সিজনাল কাজের জন্য। যেমন আমরা যদি চিনি শিল্পে দেখি, তাদের আখ মারাইয়ের সময় অনেক লোক নিতে হয়। তারপরে আপনার যদি চাতাল কলে দেখি, ধানের যখন সিজন আসে তখন তাদের অনেক শ্রমিক নিতে হয় যাদেরকে সিজনাল হিসাবে নেয়। তারপরে পাট শিল্প ইন্ডাস্ট্রিতেও নেয় যে সিজনাল শ্রমিক হিসাবে। তো তারপর আমরা যে প্রভিশনারি শ্রমিক বলি, প্রভিশনারি শ্রমিক হবে যে কোনো অর্গানাইজেশনে workers may be called a provisional if he is employed for the time being in establishment in a permanent post and period of his provisionary is not ended. তো আমরা প্রভিশনাল শ্রমিক তাদেরকে বলবো যারা কোনো পার্মানেন্ট পোস্টে এগেইনস্টে নিয়োগ করা হয়েছে এবং সে তার প্রভিশন পিরিয়ড কমপ্লিট করেনি। তার মানে আমরা তাকেই প্রভিশনারি শ্রমিক বলবো বা ওয়ার্কার্স বলবো যারা আপনার পার্মানেন্ট পোস্টে এগেইনস্টে নেওয়া হবে এবং সে প্রভিশনাল পিরিয়ড শেষ না হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মানে স্থায়ী পোস্টের এগেইনস্টে যত শ্রমিক রিক্রুট হবে তারা সকলেই আপনার প্রভিশনাল পিরিয়ড কমপ্লিট করে আসবে। এটা এই কন্ডিশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রভিশনাল পিরিয়ড কত হবে এটা আমরা নিচে জানবো। তারপর পার্মানেন্ট ওয়ার্কার্স may be called a permanent workers if he is employed in a establishment on permanent base if he has completed the period of his provisionary satisfactorily in the establishment. তার মানে পার্মানেন্ট কাকে বলবো? যারা পার্মানেন্টলি নিয়োগ করা হয়েছে এবং অথবা যারা প্রভিশনাল পিরিয়ড স্যাটিসফ্যাক্টরি ভাবে কমপ্লিট করেছে। এখন একজন শ্রমিকের প্রভিশন পিরিয়ড কত হবে? আমরা বলতে পারি যে ক্লারিক্যাল শ্রমিক ব্যতীত সকলের প্রভিশন পিরিয়ড 3 মাস, আর ক্লারিক্যাল জব হলে তার প্রভিশন পিরিয়ড হবে 6 মাস। যদি আপনি প্রভিশন পিরিয়ড 3 মাসের ভিতরে তাকে মানে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে যদি তাকে অ্যাসেস না করতে পারেন তাহলে তাকে আরো 3 মাস বাড়ানো যাবে। আর যদি আপনি তাকে এই 3 মাস পরে যদি শেষ হওয়ার পূর্বে যদি আপনি কোনো প্রকার নোটিফিকেশন তাকে না করেন, 3 মাস পার হয়ে যায় অথবা ক্লারিক্যাল জবের ক্ষেত্রে যদি 6 মাস পার হয়ে যায়, তাহলে সে অটোমেটিক্যালি তার প্রভিশন পিরিয়ড শেষ হয়ে গেছে বলে গণ্য হবে। আমি আরেকটু ক্লিয়ার করি, আমরা যারা যে সকল শ্রমিক নিয়োগ করি তাদের প্রভিশন পিরিয়ড হবে, যদি সে আনস্কিল হয় অবশ্যই 3 মাস হবে, যদি স্কিল হয় তাহলে আপনি 3 মাস হবে, তারপরে আপনি চাইলে আরো 3 মাস তার প্রভিশন পিরিয়ড বৃদ্ধি করতে পারবেন। আর ক্লারিক্যাল জব হলে 6 মাস হবে। আমরা কি ক্লিয়ার? ক্লারিক্যাল জবের কি কোনো ডেফিনেশন আছে যে ক্লারিক্যাল জব বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? ক্লারিক্যাল জব বলতে
যেমন অফিস, তারপর বিভিন্ন অফিসে বিল্ডিং এ যে কাজ করে, আসলে এই ক্লারিক্যালটা নেওয়া হয়েছে আগের দিনে যে ক্লারিক্যাল জব গুলো ছিল, যারা রিটেন বিভিন্ন ডকুমেন্টেশন মেনটেন করা করতো সেখান থেকে। এখন তো আমাদের আস্তে আস্তে দিনগুলোতে হয়ে আমরা যারা এক্সিকিউটিভ লেভেল বা একটু সিনিয়র লেভেল আছে, তাদের তো এখন আর ক্লার্ক দরকার না, এখন তারা ল্যাপটপ বা কম্পিউটারের কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা অনেক ক্ষেত্রেই নাই বললেই চলবে, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ক্লারিক্যাল আছে আর বিভিন্ন সেকশনের রিপোর্টিং এর জন্য। তো যখন আমরা অটোমেশন রিপোর্ট চলে আসতেছে, তখন এই জায়গাগুলো রিমুভ হয়ে যাবে। তো এদেরকে বেসিক্যালি ক্লারিক্যাল বলা হয়। আর স্কিল ওয়ার্কার যদি আপনি বলি, যেমন বিভিন্ন মেশিনস অপারেটরস, তারপর আপনার বিভিন্ন মার্কেটিং এর যারা স্কিল আছে, বা আপনার বিভিন্ন মেশিন ছাড়াও যে আদার যে স্কিল টেকনিক্যাল লোকগুলো দরকার হয়, তাদেরকে আমরা স্কিল বলতে পারি। তো স্কিলের ক্ষেত্রে যে হলো, আপনি 3 মাসে তাকে প্রবেশন পিরিয়ড দিতে হবে। প্রবেশন পিরিয়ড দেওয়ার পরে আপনি যখন তাকে অ্যাসেস না করতে হবে, সেই ক্ষেত্রে আরো 3 মাস এক্সটেনশন করা যাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যদি আপনি 3 মাসের মধ্যে তাকে এক্সটেনশন লেটার না দেন, তাহলে কি হবে, সে আপনার অটোমেটিক্যালি স্থায়ী হয়ে যাবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আমরা এখন আমাদের বাংলাদেশের কালচারে যদি বলি, আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির রেভলিউশনটা আমাদের মনে হয় 20 বছর 40 বছর পুরোপুরি এখনো হয়নি, আরো কম। তো সেই ক্ষেত্রে কি হলো, আমাদের এখনো লোয়ার কস্ট লেবারের টার্মিনোলজি থেকে আমরা এখনো বের হইতে পারিনি, যেই কারণে কি হচ্ছে, আমাদের এই ডিসপিউট গুলো এখনো রেজ হচ্ছে না। এমপ্লয়িরা তারা তাদের রাইটসটাকে ওইভাবে চিন্তা করতেছে না। তো আমরা যারা এইচআর কাজ করি বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে আছি, তাদেরকে চিন্তা করে ওই আপনার একটা শ্রমিক আপনি 2020-এ নিয়েছেন, তার লাইফ সাইকেল যদি আপনি চিন্তা করেন, তার যদি বয়স হয় 60 বছর, তাকে আপনি যদি 25 বছরের সময় নিয়োগ দেন, তাহলে তার 35 বছরের পরবর্তী স্টেপ নিয়েই আমাদেরকে কাজগুলো করতে হবে, অফিসিয়াল ডকুমেন্টস গুলো আমাদের রেডি করতে হবে। কারণ আপনার এখন একটা ছোট ভুলের কারণে মালিকের জন্য অনেক সময়, বা আমাদের একটা ছোট ভুলের জন্য অনেক সময় মালিকের জন্য এটা বড় কোনো লাইবিলিটির কারণ হয়ে যেতে পারে। তো আমি তো চাবো না যে আমার যে এমপ্লয়িটা আছে, বা আমার যে শ্রমিকটা আছে, বা আমার যে কর্মী আছে, সে 3 বছর পর চলে যাক। আমরা তো চাবো যে তার লাইফ সার্কেলটা আমাদের অর্গানাইজেশনের সাথে ম্যাচ করবে। তো সেই ক্ষেত্রে যদি ম্যাচ করে, আর তার যদি জব লেন্থ হয়ে যায় 25 বছর 30 বছর, তখন আপনার এই যে ছোটখাটো ভুলগুলো, তখন কোনো কারণে যদি কোনো ডিসপিউট রেজ হয়, তখন কি হবে, দেখা যাবে যে ওই আপনার ওখান থেকে এসে আপনি কল ব্যাক করতে পারবেন না, তখন কোনো সুযোগও থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই জায়গাগুলোতে আমাদেরকে খুবই খেয়াল করতে হবে, যাতে আমরা কখনোই এই জায়গাতে আমরা কোন রকম স্কিপ না করি। আরেকটি বিষয় আপনাদের জানা উচিত, বা আমরা সকলেই জানা উচিত, যেটা হলো যে আপনার পার্মানেন্ট পোস্ট কোনগুলোকে আমরা বলবো, আমরা কোনগুলোকে পার্মানেন্ট পোস্ট বলবো। পার্মানেন্ট পোস্টের জন্য হলো যেটা অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিকের সাথে সরাসরি, এবং যেই পোস্টগুলো আপনার অর্গানাইজেশনের অপারেশনালের জন্য এজেন্সিয়াল। বাট যেমন আমরা বলি, অনেক ক্ষেত্রে এখন কি হচ্ছে, আমরা সিকিউরিটি গার্ড, ক্লিনারকে আমরা কন্ট্রাক্টর সার্ভিস নিচ্ছি, বা আমরা সার্ভিসেস থেকে নিচ্ছি, বাট এটাও আমাদের অর্গানাইজেশনাল ক্যারেক্টারিস্টিকের সাথে যায় না। কারণ আপনি তো অর্গানাইজেশন থাকলে আপনার সিকিউরিটি গার্ড সিস্টেম থাকতেই হবে, আপনাকে ক্লিনিং সার্ভিস থাকতে হবে। তো সেই ক্ষেত্রে এইটার ভবিষ্যৎকে আমি আসলে এখনো আমার ওইভাবে কোনো ক্রিটিক্যাল ইস্যুস এখানে আমার হাতে পড়েনি। তো সেই ক্ষেত্রে বাট এটাও একটা আমাদের নোটেড পয়েন্ট। সাবির ভাই, ইফ ইউ অ্যালাউ, আমি আরেকটা জায়গায় একটু ক্লিয়ার হ্যাঁ, হতে চাচ্ছি। সেটা হচ্ছে যে, তাহলে ধরেন আমি একজন এইচআর একজন সিনিয়র এক্সিকিউটিভ নিলাম, সে তো তাহলে স্কিলড ওয়ার্কার, তাই না? হ্যাঁ, স্কিল ওয়ার্কার। তার মানে তার প্রবেশন পিরিয়ড অ্যাজ পার ল হওয়া উচিত 3 মাস। 3 মাস, অফকোর্স, অবভিয়াসলি। কিন্তু আমরা তো মোস্ট অফ দ্য জায়গায়, আমরা যারা জয়েন করি, আমাদের তো মোস্ট অফ দ্য জায়গায় আমাদের 6 মাসের প্রবেশন পিরিয়ড দেয়। তার মানে এটা নন কমপ্লায়েন্স। অফকোর্স ভাই, আমি একটু ক্লিয়ার করে দিই। আমাদের বাংলাদেশের যদি আমরা ট্রেনিং এর বাইরে কথা বলি, বাট এটা নট ট্রেনিং রিলেটেড, এবং আমরা যদি এটাকে কেউ কোট না করি, আমাদের যে লয়ের প্র্যাকটিস, আমার কর্পোরেট লেভেলে আমি আরএমজি তে প্রথম থেকে আসি, এবং আমি কন্টিনিউ আরএমজি তে আসি। তো আমি এখান থেকে দেখলাম যে যতগুলো ল আমরা অ্যাপ্লিকেবল আছে, তো এর 60%
অ্যাপ্লাইড, আর বাকি 60% যে ভাই একটা বললেন যে আমরা কমপ্লায়েন্স এসকিউর যে ভাই বললেন যে আমরা কমপ্লায়েন্স এর যতগুলো প্র্যাকটিস করি কি করি, অডিটরকে কনভিন্স করার জন্য প্র্যাকটিসটা করি। বাট আমরা লয় কি আছে, কাজে কি আছে, দুইটার সাথে সমন্বয় নাই। এই জায়গা থেকে আর আমরা যখন প্রথম ইন্ডাস্ট্রি শুরু করি তখন আপনি যদি দেখেন বাংলাদেশ শ্রম আইন 2006 হওয়ার আগে প্রায় 35টা থেকে 40টা আইন ছিল, আমার মানে এক্সাক্ট সংখ্যাটা মনে নেই। এই আইনগুলো থেকে আস্তে আস্তে হয়ে 2006-এ একটা কমপ্লিটলি শ্রম আইন হয়, এরপর আরো 2বার অ্যামেন্ডমেন্ট হয়। তো এর আগের যে প্র্যাকটিস গুলো আছে, তো আমরা এখনো যারা এইচআর এ কাজ করি বা আমরা এইচআর চিন্তা করি, এখনো আমরা এমপ্লয়ি বেনিফিট নিয়ে চিন্তা করি না, আমরা সেলফ বেনিফিট অ্যান্ড উইন টু লস স্টাডিতে কাজ করি। উইন হবে ম্যানেজমেন্ট আর লস হবে শ্রমিক। তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে যদি আপনি পার্মানেন্টলি আপনি এখানে সলিউশন করতে চান বা আপনি চিন্তা করেন যে কোনো ডিসপুট রেজ হবে না, তাহলে অবশ্যই আপনাকে 3 মাস প্রভিশন পিরিয়ড দিতে হবে। যদি আপনি কোনো কারণে আপনি তাকে অ্যাসেস করতে না পারেন তাহলে 3 মাস এক্সটেনশন করতে হবে। দিস ইজ অ্যাবসলিউটলি রাইট এবং দিস ইজ এভিডেন্স। আপনার বাইরে করলে অবশ্যই আপনাকে যদি কেউ ডিসপুট না দেয় আপনার দেয়ার ইজ নো প্রবলেম, বাট আপনি যদি ডিসপুট দেয় ইউ মাস্ট বি ফেলিওর হিয়ার। ক্লিয়ার করতে পারছেন? ক্লিয়ার। তো আরেকটা মানে পার্মানেন্ট পোস্টের আরেকটা জায়গা মানে আপনার শ্রম বিধিতে বিধি 18-তে বলা আছে যে পার্মানেন্ট পোস্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই চিফ ইন্সপেক্টর অফ লেবার থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। সেটা অর্গানোগ্রাম যেটা আপনি করবেন, অর্গানোগ্রাম করে চিফ লেবার ইন্সপেক্টর থেকে যেটা অ্যাপ্রুভাল নেবেন ওইগুলো পার্মানেন্ট পোস্ট হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশে এখনো আমাদের প্রেক্ষাপটটা ঠিক তদ্রূপ না, বিদায় আমরা এই জায়গাগুলোতে এখনো আমরা যদি লেবার ইন্সপেক্টররা প্রপারলি তারা বিষয়গুলো ওকে দেখভাল করতেন বা আমাদের সিস্টেমটা ওইভাবে থাকতেন, যদি কেউ এইভাবে থাকেন বা আই ডোন্ট মাইন্ড, আমি প্রেক্ষাপটটার জন্য বলতেছি, তাহলে আমাদের এই ডিসক্রিমিনেশন গুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যেত। বাট আমাদের দেখভাল করার যেহেতু লোক নাই, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাগুলোতে এই কনফিউশনের ভিতরে চলে আসতেছি এবং এটা যতদিন যাবে আস্তে আস্তে কমে আসবে আমি আশা করি। তো এখানে কেউ কোনো কোশ্চেন আছে কিনা? আর না, আমার কনফিউশন ক্লিয়ার। আমি এর প্রত্যেকটার জন্য মানে আমাদের যে নোটিশগুলো হবে, নোটিশগুলো একবারে তো 2টা ফাইল শেয়ার করা যাবে না, যাবে কি মাহমুদ ভাই? আমি কি চাইলে ওগুলো দেখাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারবেন। সেক্ষেত্রে আপনি তাহলে আমি ওই এর জন্য স্ক্রিনটা কোনো উইন্ডো শেয়ার না করে যখন আপনি শেয়ার করবেন তখন আপনার যে ওই আমি ওটা শেয়ার করবো, সমস্যা নেই। আমি এখানে আমি ওই যে প্রত্যেকটার জন্য একটা করে আমি চিঠি রেডি করে রাখছি যেতে। আচ্ছা, আর সবার উদ্দেশ্যে একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের আজকের সাইফুর ভাই যেভাবে আমাকে প্ল্যান শেয়ার করেছিলেন সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ওই শুধুমাত্র ওয়ান ওয়ে এরকম না, মানে এই যে প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ, ইভেন আমরা একটা স্লাইড সামনে নিয়ে সেইটা নিয়ে আমরা সবাই কিন্তু সবার জায়গা থেকে ভ্যালুয়েশনও করতে পারি। লাইক আমাদের সামনে স্লাইডটা আছে ডিসকাশন বা আমরা এটা প্যানেল ডিসকাশন বলতে পারি। আমি এরকম আমার যে জায়গাগুলো কনফিউশন যে হ্যাঁ এই প্রফেশন নিয়ে আমরা গ্রাউন্ডে কি ফেস করি, একদম আমাদের সেশনটা যেন প্র্যাকটিক্যাল হয়। তো ওইটার জন্য কিন্তু আপনাদের সবার ভ্যালু এডিশন দরকার। আমার মনে হয়েছে যে তাহলে আমরা যে 6 মাসের প্রবেশন দেই সেটা কি আসলে লিগাল না ইলিগাল, আমি কিন্তু আমাদের ট্রেনারের কাছে ক্লিয়ার হয়ে নিয়েছি। তো এরকম প্রত্যেকটা স্লাইড আসলে আমরা যেন ওইটা রিলেটেড কোশ্চেন করি, নট নেসেসারি যে স্লাইডের মধ্যে যেটা লেখা আছে অতটুকু আমাদের মেন্টর আমাদেরকে পড়ালেন আর আমরা শুনে গেলাম, এরকম না। রাদার দেন আমরা প্র্যাকটিসে গিয়ে কে কি কি ধরনের প্রবলেম ফেস করছি ওইগুলো নিয়ে আমরা প্যানেল ডিসকাশনের মতো করে কিন্তু আমরা সেশনটা আজকে অ্যারেঞ্জ করেছি। সো সবাই সবার জায়গা থেকে আমরা একটু কন্ট্রিবিউট করি, তাহলে এটাকে আর একটু মজা হবে। সরি সাবির ভাই, আমি ওর মাঝখানে একটু কথা বলে ফেললাম। থ্যাংক ইউ ভাই আপনার সুন্দর এখানে মতামতের জন্য। তো আমরা যদি যখন আমরা প্রবেশন পিরিয়ডের যদি কেউ অব্যাহতি দিতে চাই তাহলে আমরা এভাবে একটা করে আমরা আপনার লেটার দিতে পারি তাকে। তো যেখানে কি থাকবে যে কোনো দেখতে পাচ্ছি না, আপনি একটু ও বুঝে আগের স্ক্রিনটা ক্লোজ করে দিতে হবে। তাহলে আমি এগুলো লাস্টে শেয়ার করি তাহলে ভালো হবে। আমি এটা আপনি দেখাতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি ওই যে ডিরেক্ট মনে হয় শুধু পাওয়ার পয়েন্টের উইন্ডোটা শেয়ার করেছেন, এটা না করে এটাকে বন্ধ করে দিয়ে
তাহলে আমি লাস্টে দেখে আগে শেষ করে যাই, তাহলে লাস্টে দেখে তাহলে ইজি হবে। ওকে, আমার জন্য ইজি হবে। তারপরে আমরা আসছি, হ্যাঁ তারপরে হলো আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আইডি কার্ড ইস্যু। এটা ধারা 5-এ বলা আছে, লেবার লয়ের ধারা 5-এ আছে দেখেন। তো যে কোন শ্রমিককে নো এমপ্লয়ার শ্যাল এমপ্লয় এনি ওয়ার্কার্স উইদাউট গিভেন সাচ ওয়ার্কার্স অ্যাজ অ্যাপয়েন্টমেন্ট লেটার and every such employed worker shall be provided an identity card with photo। তার মানে আমরা কোন শ্রমিককে তাকে আইডি কার্ড দেয়া ছাড়া নিয়োগ করতে পারবো না। ধারা 5-এ আছে এটা, আপনার দেখবেন যে কোনো আইডি কার্ড ছাড়া কোনো শ্রমিককে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়া ছাড়া কোনো শ্রমিককে আমরা নিয়োগ করতে পারবো না। আমরা যেহেতু একটা কনক্লুসিভ ডিসিশনে এসেছি যে আমাদের এখনো আমরা যারা সুপারভাইজার বলি, ম্যানেজার বলি, যারাই আমাদের অ্যাপয়েন্টেড হয় সকলেই শ্রমিক এই জায়গাতে আমরা এখনো বিশ্বাস করি। সেক্ষেত্রে কি হবে, আমরা কোনো লোককে আইডি কার্ড এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়া ছাড়া আমরা তাকে নিয়োগ দিতে পারবো না। এখানে আমার পয়েন্ট হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টটা আমার ইন্টারনাল বিষয়, আমি বানাতে পারছি, কিন্তু আইডি কার্ড বানানোর জন্য তো আমাকে 2-1 দিন সময় দিতে হবে। আমি তো এটা থার্ড পার্টির কাছ থেকে বানিয়ে নিয়ে আসি, তো সে আসবে, জয়েন করবে, তারপরে না তার আমি ছবি টবি নিয়ে আমি আমার থার্ড পার্টির কাছে আইডি কার্ড বানিয়ে নিয়ে আসবো। তো আমাকে তো আমার 2-1 দিন তো সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে কি আমরা ওই টাইমটা পাবো এই আইডি কার্ড বানানোর জন্য, নাকি একদম ডে অনেই আমাদেরকে দিতে হবে আইডি কার্ডটা? আপনি বেস্ট প্র্যাকটিস হলে দেওয়ানি দিবেন। আচ্ছা, আমরা আর তো এখানে ইন্টারনাল ম্যানেজ হইলো যে 1 মাস পরেও অনেকে দেই, আমরা অনেকে 1 মাস পরেও দেই, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল হয় না, তুমি ভাই কাজ করো, তাকে একটা গেট পাস দিয়ে দিলাম। দ্যাট মিনস আইন বলছে যে আপনাকে এগুলো না দিয়ে কোনো এমপ্লয়িকে এমপ্লয়মেন্ট করা যাবে না। আর একটা রিলেভেন্ট কোশ্চেন আমার এই জায়গায়, মানে কনফিউশন, আমি আপনার কাছে ক্লিয়ার হতে চাই। সেটা হচ্ছে যে এই যে আপনি এখানে লিখেছেন যে ফর্ম 6 অনুযায়ী আইডি কার্ড দিতে হবে। এখন ফর্ম 6-এ তো একটা ল্যান্ডস্কেপের আইডি কার্ড আছে, হ্যাঁ, যেটা আমরা লেবার রুলস এর যেখানে আপনি একটু সামনে দেখাবেন, বা আমরা অনেকেই দেখেছি। তো এই ডিজাইনটা কি এরকমই হওয়া উচিত, নাকি আমি ইনফরমেশন গুলো মেজর দরকার, ইনফরমেশন গুলো, তার মানে ওখানে এনআইডি নাম্বার বা এই ধরনের যা যা ইনফরমেশন আছে সবই আমার আইডি কার্ডে রাখতে হবে? সেটা আমি ল্যান্ডস্কেপে রাখি আর পোর্ট্রেটে রাখি, এটা ম্যাটার করে না, বাট আমার ওই ইনফরমেশন গুলো থাকতে হবে। ইনফরমেশন গুলো ম্যাটার। ওকে, ক্লিয়ার। তো আমরা তারপরের স্লাইডে যাই। সার্ভিস বই, সার্ভিস বই এখানে বলা আছে এভরি এমপ্লয়ার শ্যাল at his own cost provide a service book for every worker employed by him. Every service book shall be kept in a custody of employer. Before employing a worker, the employer shall require him to submit his previous service book if workers claim that he is previously worked under any others employer. প্রত্যেকটা শ্রমিকের জন্য এমপ্লয়ার মালিক বা মালিকের যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তারা একটি করে সার্ভিস বই ওপেন করতে হবে, একটি করে সার্ভিস বই তার ওপেন করতে হবে। এই সার্ভিস বইয়ের জন্য একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে, তা আপনার শ্রম আইন 2006-এর ধারা 7-এ আছে সার্ভিস বইয়ের কি কি ফর্ম থাকবে। তো ওইখানে আপনার প্রেসক্রাইব থাকে, ওইখানে প্রথম মানে 4-5টা চ্যাপ্টার আছে মেবি। তো ওর ভিতরে আপনার ব্যক্তিগত ইনফরমেশন থাকবে, মালিকের ইনফরমেশন থাকবে, তারপরে আপনার স্যালারি এন্ড রিমুনারেশন সম্পর্কে থাকবে 3য় ভাগে, 4র্থ ভাগে থাকবে ছুটি সংক্রান্ত, এবং 5ম ভাগে আপনার আচরণ সম্পর্কে থাকবে। এই 5টা ভাগ নিয়ে সার্ভিস বই মোট 16 পেজের, যেটা হলো প্রেসক্রাইব গভর্নমেন্ট কর্তৃক এবং বাংলাদেশ শ্রম আইন। তো সেখানে কি হলো যে আপনার কোনো শ্রমিক নিয়োগ করলে আপনি অবশ্যই তাকে সার্ভিস বই দিতে হবে, এবং যদি সে স্কিল্ড অপারেটর হয় বা পূর্বের কোনো এমপ্লয়ার আন্ডারে কাজ করে তাকে সেটা ক্লেম করতে হবে। বাট আমরা এই জায়গাটাতে আমরা যারা এইচআর প্র্যাকটিস করি এই জায়গাটাতে আমরা অনেক শিথিল।
আমরা কখনোই সার্ভিস বই দেইও না আর সার্ভিস বই নেইও না। আর এটার জন্য মানে এটা যে কারণে করা হয়েছিল, যখন বিজিএমইর বিভিন্ন ফ্যাসিলিটিস বা বিভিন্ন ফ্যাসিলিটি শেয়ারিং এর জন্য আসছে, বা এছাড়াও যদি আপনি ধরেন গ্রুপ ইন্স্যুরেন্স বা আদার বিজিএমই রিলেটেড যে ইস্যুগুলোর জন্য, তো তখন এই সার্ভিস বুকটা বিজিএমই আন্ডারে যারা আছে তারা আসলে বিজিএমই থেকে নিতে হয়। ওদের একটা ইউনিক কোড থাকে, ওইটার পলিসি এমন ছিল যে ওই ইউনিক কোডটাকে মেনটেন করবে এবং পরবর্তীতে সে ওই সিরিয়াল অনুযায়ী চলবে। বাট আমরা এই কাজটা করি না কেউই। তো এইটা আমাদের সকলের জন্য একটা উইকনেস আছে এখানে। আর ইনফরমেশন আপডেটের ক্ষেত্রে সার্ভিস বই কিছু কিছু জায়গাতে আমাদের আছে, যেমন আমরা সার্ভিস বইয়ের কি করব, যে দিস owner is write down the necessary informations of the workers in the service book within 1 month from date of making permanent। তো আপনি যদি এখানে সার্ভিস বইয়ের একটু একটা বিষয় একটু এখানে ক্লিয়ার করা আছে যে আপনি যদি পার্মানেন্ট না হলে সার্ভিস বই না দিলেও হবে। প্রভিশনাল পিরিয়ডে যারা থাকে তাদেরকে সার্ভিস বই আপনি না দিলে হবে, তবে আপনি পার্মানেন্ট হওয়ার 1 মাসের ভিতরে তারপর সার্ভিস বই আপনাকে তারকে দিতে হবে। তো অবশ্যই আপনার কাস্টডিতে থাকবে, এবং সে যদি চাকরি ছেড়ে যায় তখন তাকে দিয়ে দিতে হবে। এবং সে আপনার যারা স্কিল ওয়ার্কার বা স্কিল স্টাফ আমরা যারা নেব তাদের আগের এমপ্লয়ের সার্ভিস বইটা ক্লেম করবো। তো সেই ক্ষেত্রে আমাদের যে বেনিফিটটা হলো তার প্রিভিয়াস হিস্ট্রি আমরা পেয়ে যাচ্ছি ওখান থেকে। আমরা এখানে আমাদের লেবার আমরা আমাদের এখানে লেবার আমাদের এইচআর ম্যানেজমেন্টের যে কিছু উইকনেসের কারণে আমরা এটা কন্টিনিউ করতে পারি না, এটা আমি দ্ব্যর্থ ভাষায় স্বীকার করবো। ছিল জি রবিন ভাই, আমরা একটু শেষ করে দেই, এটা আরেকটু কিছু এখানে কোয়ারিজ আছে, এগুলো শেষ করে দেই, তারপর আমরা অবশ্যই আমরা কোশ্চেন্স নেব। তো তারপর হলো যে আপনার যদি কোনো ইনফরমেশন চেঞ্জ হয়, সে যদি ইনক্রিমেন্ট হয়, তার যদি কোনো ডিসিপ্লিনারি প্রসিডিউর আছে, তার কোনো পানিশড হয়, বা তার যদি ছুটি, সার্ভিস বইয়ে বেসিক্যালি আমাদের ছুটি শুধু আনলিভ টেন্টি হয় আমাদের সার্ভিস বইয়ে। তারপর আপনার যে সিএল বা আপনার অন্যান্য ছুটিগুলো আছে এগুলো আপনার লিভ রেজিস্টারে চলে যাবে, এগুলো সার্ভিস বইয়ে আসবে না। তো সার্ভিস বইয়ে যদি আপনার কোনো ইনফরমেশন চেঞ্জ হয় বা আপডেট হয়, সেটা 15 দিনের মধ্যে অবশ্যই আপনাকে এটা করতে হবে। বুঝতে পারছেন? নিচে আরেকবার একটু বলবেন যে কোন ভাগে কি কি এন্ট্রি করতে হয়? থার্ড পার্টে হচ্ছে আপনার স্যালারি ইনফরমেশন, হ্যাঁ ইনফরমেশন, ফোর্থ পার্টে হচ্ছে তার লিভ ইনফরমেশন। আচ্ছা, আনলিভের কথা কি বললেন? মানে আনলিভ ওই ফোর্থ পার্টে আপনার। আচ্ছা, ফোর্থ পার্টে। আর ফিফথ পার্টে ডিসিপ্লিন, তার আচরণ। আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপরে লাস্টে যেটা দেওয়া আছে যে সার্ভিস উইকস ওয়ার্কার্স উইথিন 15, যদি আপনার কোনো শ্রমিক মেক অ্যারেঞ্জ ওপেন সেপারেট সার্ভিস বুক within 15 days appointed or after complete of the probation period. I take photocopies of the workers doing it. Close to bearing cost. যদি আপনার কি হলো, যদি কোনো আপনার শ্রমিক কিনেন, the owner shall make arrange a open separate service book for each employees within 15 days of the appointed or after the completions of the probation period, and this owner is bear his cost. ওই আগে যেটা বলা হয়েছিল যে প্রভিশন তার 1 মাসের মধ্যে ইনফরমেশন আপডেট করতে হবে, বাট এখানে 15 দিনের মধ্যে তার সার্ভিস বইটা ওপেন করতে হবে তার প্রভিশন পিরিয়ড, এবং এইটা কস্ট থাকবে মালিকের, কস্ট হবে মালিকের নিজ খরচে এটা করতে হবে। এছাড়াও আপনার যদি শ্রম বিধি এবং শ্রম আইনে দেখেন সার্ভিস বইয়ের আরো কিছু এখানে আপনার ডিক্লারেশন আছে, যদি হারিয়ে যায় কিভাবে এটাকে রিকভার করবে, ডুপ্লিকেশন কপি কার কার কাছে থাকবে, ডিটেলসটা আমাদের ওখানে দেয়া আছে। আপনারা যদি এখানে আরো ডিটেলস এখানে জানতে চান তাহলে অবশ্যই আপনার এইগুলো থেকে জেনে নেবেন। হ্যান্ড রাইজ করছিলেন কি হাসানাত ভাই? মেবি না স্যার, রবিন বলছিলাম। হ্যাঁ রবিন ভাই আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, প্লিজ।
জি স্যার, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা যে সার্ভে বুকটা প্রভিশন পিরিয়ডের পরে দেব, হুম এটা তো আসলে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে মনে হয় দেওয়া হয় না। আর যদিও দেয় সেটা আসলে কোম্পানির মালিক পক্ষের কাছেই থাকে, এটা আসলে এমপ্লয়ীদের দেওয়া হয়। আমি এটা আগেই বলে ভাইয়া এখন আমি এটা যদি হ্যাঁ কোনো এমপ্লয় যদি ক্লেম করে, হুম। যদি কোনো এমপ্লয় যদি ক্লেম করে, সেক্ষেত্রে কি মালিক পক্ষ কি আপনার মানে সাব্যস্ত হবে কিনা, দোষী সাব্যস্ত হবে কিনা? হ্যাঁ অবশ্যই এটা তার রাইটস, এটা তার সাথে দোষী সাব্যস্ত হবে। আপনি তো এটা তার ক্লেম করতেই পারে, বাট আমি তো প্রথমেই বললাম যে আমাদের এই জায়গাতে আমাদের বড় একটা উইকনেস আছে। বেসিক্যালি আমার প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমরা সবাই জানি, সেই জন্য আমি বিষয়টা আমরা যদি কমপ্লিট প্র্যাকটিস করতে চাই তাহলে অবশ্যই জি স্যার, এটার ম্যাক্সিমাম রবিন ভাই প্রতিষ্ঠানে স্যার সার্ভিস বুক আসলে থাকে, কিন্তু বাট আসলে ওই কারোর হয়তো নাম থাকে না, জাস্ট শো মাত্র সার্ভিস বুক দেখা যাচ্ছে যে রেখে দেওয়া হয় অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। কিছু ওইটা কিছু আমরা এমপ্লয়ের এখান নাম থেকে থাকে আস্তে আর আস্তে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম থাকে না। আমরা আস্তে আস্তে এখান থেকে অ্যাকচুয়াল প্র্যাকটিসে চলে আসব আশা করি, তাহলে আস্তে আস্তে সিনারি গুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ আমাদের ইন্ডাস্ট্রি তো অনেক গ্রো করেছে, তাই না? জি জি স্যার। আগের থেকে অনেক গ্রো করেছে, দিন জি দিন জি। যতই যাচ্ছে ততই ভালো হচ্ছে। নাইলে একটা সময় কি হবে দেখবেন যে আপনার এমপ্লয়ি পাচ্ছেন না, কেননা আপনি যখন এখানে ফোর্স অফ বার্গেনিং একটা কথা আছে, ফ্যাসিলিটি, বা আমরা মনে হয় কোথাও থেকে সাউন্ড পাচ্ছি, ফোর্স অফ বার্গেনিং একটা কথা আছে। যখন এমপ্লয়ের কাছে আপনার ফোর্স অফ বার্গেনিং থাকবে তখন আপনি তাকে ফ্যাসিলিটিস হিসাব করেই সে জব খুঁজবে, জব চেকিং করবে। আমি উমর ফারুক ভাইয়ের কাছে আসলে স্যার ভাই কিছু বলবো। সাধারণ এমপ্লয় তো জানেই না যে সার্ভিস বুক নামে একটা অপশন আছে, এবং তাদের একটা রাইট আছে, তাদের স্যালারি, তাদের জয়েনিং লেটার ইত্যাদি, এবং হচ্ছে তাদের ওভার টাইম এবং তাদের ডিটেলস লিভ সবকিছুই নোট থাকে, কিন্তু এগুলো তো তারা জানেই না। যে আমি বললাম না সমস্যা যে এটা। আমরা তো এখনো বিজনেস করতেছি উইন টু লসে, মালিক উইন হবে আর শ্রমিক জি লস স্যার, হবে। জি। মাহমুদ ভাই আমি কি ক্লিয়ার, মানে সঠিক বলছে? একদম ক্লিয়ার। আর এটার সাথে রবিন ভাইয়ের সাথে একটা বিষয় আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে আসলে জানার দায়িত্ব তো আমার নিজের। অ্যাজ অ্যান এমপ্লয়ি আসলে জানতে হবে আমাকে নিজে। আর একটা আইন যখন পাশ হয়ে যায়, ধরেই নেওয়া হয় এই আইন সবাই জানে। সরকার এত আইন পাশ করে, কোনো আইন কিন্তু আপনার ওই যেরকম ব্র্যান্ডিং করে, অ্যাডভার্টাইজ করে, অ্যাওয়ারনেস করে কোনো আইন কিন্তু জানায় না। কিন্তু ঠিকই আমরা যে কোনো একটা ভায়োলেশন করলে কোনো কোনো একটা আইনের আন্ডারে দেখা গেল যে আমাদের নামে মামলা হয়ে গেল, তা আমি কিন্তু এক্সকিউজ দিতে পারবো না যে আমি আসলে জানি না। আইনের ক্ষেত্রে ধরেই নেওয়া হয় পাবলিশড অ্যাক্ট যখনই পাবলিশড হয় তার মানে এটা সবাই জানে। ওমর ফারুক ভাই কিছু বলবেন? জি ফারুক স্যার, ভাই থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। হুম, জি, আমি বলতে চাচ্ছিলাম যে যে প্রবেশন পিরিয়ড 3 মাসের পরে, তাহলে মানে ক্লিয়ার করার জন্য আর কি, যে 3 মাসের পরে যে 1 মাস, ওই মাসের মধ্যেই এটা খুলতে হবে, তাই তো? হ্যাঁ 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 তাই তো বলছে, আইন তো তাই বলছে। আচ্ছা, এখন যদি প্রবেশন পিরিয়ড 3 মাসের পরে আর 3 মাস বৃদ্ধি হয়, তাহলে আপনি 6 যখন মাস, শেষ হবে তারপরে তারপরে হবে, তাই তো? মানে হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ করলেই আইন, হবে। হ্যাঁ আইন তো তাই বলছে। আচ্ছা, এর রেফারেন্স কি মানে একটু দেওয়া যাবে? আমি ক্লিয়ার, রেফারেন্স বলতে মানে আপনার, লেবার লতে কি এরকম উল্লেখ আছে না? আমি রেফারেন্স দিতে আমি পারবো কিনা আমাকে? লেবার লয়ের আপনি ধারা 6 পড়লে হবে। দ্বারা 6 আছে, তাই তো? জি, হুম, থ্যাংক ইউ। আমরা যদি যাই, হ্যাঁ, এখানে আর কেউ কোনো কিছু জানা আছে কিনা? হ্যাঁ, আমি একটা জি ব্যাপার জানতে চাচ্ছি, সেটা হচ্ছে হুম। যদি প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পরবর্তী আবার 3 মাস পরে আবার এক্সটেন্ড করায়, সেক্ষেত্রে কি এক্সটেন্ড লেটার দেওয়া বাধ্যতামূলক না? আপনার ভাইয়া আমি তো এক্সটেনশন লেটার। হ্যাঁ একটু আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করি। আমাদের আইন অনুযায়ী প্রবেশন পিরিয়ড হবে 3 মাস শ্রমিকের জন্য, যারা আনস্কিল, আর এছাড়া যারা স্কিল তাদেরও 3 মাস হবে। কিন্তু আপনি যদি স্কিল যারা, তাদের 3 মাস এক্সটেনশন করতে পারেন, তবে কন্ডিশন হলো আপনি 3 মাস, দ্যাট মিনস 90 দিনের পূর্বেই তাকে অবহিত করতে হবে। 90 দিন পার হয়ে গেলে আপনি অটোমেটিক্যালি সে পার্মানেন্ট হয়ে যাবে।
ক্লিয়ার করতে পারছে? জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু সেক্ষেত্রে যদি এই লেটার দিতে বা লেটার ইস্যু করতে যদি কয়েকদিন সময় লাগতে পারে বা লেগে যায়, সেক্ষেত্রে আপনার আইন ভায়োলেশন হবে। এটা আসলে আমরা বেসিক্যালি আইনের যে প্র্যাকটিস গুলো করতেছি, আমরা ডিসপিউট ওরিয়েন্টেড কোনো প্রবলেমে না পড়লে আসলে এইগুলোর কোনো, আপনার যদি শ্রমিকের সাথে আপনার খুব ভালো সম্পর্ক থাকে বা আপনার কমিউনিকেশন ওইভাবে থাকে, এটা নিয়ে সমস্যা হয় না বিধায় আমরা আসলে সাফার করতেছি না। বাট যদি আমাদের প্র্যাকটিসটা এমন থাকতো যে এইগুলোতে আমাদের ইন্টারনাল অডিট সিস্টেম আছে, ম্যানেজমেন্ট ফোকাসিং আছে, আপনার গভর্নমেন্ট প্রেশার আছে, বা ম্যানেজমেন্ট গভর্নমেন্ট প্রেশার না ঠিক আছে, তখন তো আমরা আইডেন্সিতে চলে যেতাম, বাট ম্যানেজমেন্ট প্রেশার আছে, ম্যানেজমেন্ট এইচআর অডিট আছে, এইচআর অ্যানালাইসিস আছে, তখন আপনার এই বিষয়গুলোকে দেখা যেত যে আস্তে আস্তে সবাই হ্যাবিচুয়াল হয়ে যেত। বাট আমরা এই জায়গাগুলোতে অনেকটা স্কিপ করাতে আমরা আসলে এগুলো অ্যাকুরেটলি প্র্যাকটিস করা হয় না। আপনি যে কথাটা বলছেন এক্স্যাক্টলি রাইট। ইন কেস অফ আমরা লেবার লয়ের প্র্যাকটিস গুলোকে অবশ্যই ডিসপিউট ওরিয়েন্টেড চিন্তা করতে হবে। আর আমাদের এখনো যে শ্রমিক যারা আমরা যাদেরকে নিয়ে কাজ করি, আমার 10 ইয়ার্স এর ফার্স্ট এবং এখন আমার দুইটার ভিতরে অনেক ক্লাসিফাইড আছে। তো দেখা গেল তখনের যারা সচেতন ছিল না, এখন তারা অনেক সচেতন। আমাদের অনেকগুলো কেস স্টাডি আছে যেগুলো দেখলে আপনার, বা আমরা নিজেরাও এক্সপ্লেনেশন যে হাউ ইজ পসিবল। তো সেই ক্ষেত্রে এইসব কাজগুলো লয়ের বিষয়গুলোকে আপনি দেখা গেল যে আপনি যে শ্রমিকের সিগনেচার করাইতে দিচ্ছেন ও আপনার ডেটটা দিয়ে দিল, দেখা গেল আপনার কন্ট্রাডিক্ট হয়ে গেল, আপনি তার বিরুদ্ধে কোনো এলিগেশন আসলো, আপনি চ্যালেঞ্জ করতে গেলেন, দেখা গেল যে আপনি চ্যালেঞ্জ হেরে গেলেন। কেননা মেন্টরকে আমি একটু রিমাইন্ডার দেই, সেটা হচ্ছে যে আমরা উই হ্যাভ অলরেডি পাস্ট 1 ঘন্টা 15 মিনিট, আর আমি দেখতে পাচ্ছি যে 52টা স্লাইডের মধ্যে আমরা 10টা শেষ করেছি। আমি একটু রিমাইন্ডার দিয়ে দিলাম, টাইম রিমাইন্ডার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ক্লিয়ার হয়ে? জি ভাইয়া ক্লিয়ার, থ্যাংক ইউ। আমরা তাহলে কিছু স্লাইড স্কিপ করব, লিড প্রসিডিউরটা বাদ দিলাম। আমরা ডাইসফাংশনস অফ অর্গানাইজেশন, আমরা কি কি কারণে অর্গানাইজেশন গুলো অনেক সময় আমরা বিভিন্ন বন্ধ করতে হবে, আমাদের আউট অফ চলে যায়। এখানে কয়েকটা জিনিস মানে দেওয়া আছে, স্টপেজ অফ ওয়ার্ক, ক্লোজার অফ এস্টাবলিশমেন্ট, লে অফ ওয়ার্কার্স, লিগাল ইলিগাল স্ট্রাইক। তো আপনার স্টপেজ অফ ওয়ার্কস হচ্ছে ধারা 12 আছে, সেকশন 12, ক্লোজার্স অফ এস্টাবলিশমেন্ট সেকশন 13 আছে, আর লে অফ সেকশন 16 আছে। তো স্টপেজ অফ ওয়ার্কার হলো যে আপনার কোনো মানে কোনো অর্গানাইজেশন যদি কোনো র ম্যাটেরিয়ালস বা কোনো মালিকের নিয়ন্ত্রণাধীন কোনো সমস্যার কারণে বন্ধ করতে হয়, সেই ক্ষেত্রে আপনার এটা 3 দিনের বেশি হইলে তখন লে অফে যাবে। আমরা লে অফ বেনিফিটটা শর্টকাটে দেখবো। আর যদি ক্লোজার্স অফ অর্গানাইজেশন, এটা হলো যে কোনো কারণে আপনার যে মালিক নিয়ন্ত্রণ বহির্ভূত যেগুলো থাকে, যে যেমন আপনার কোনো শ্রমিক আন্দোলন হয়েছে বা দেশে বড় কোনো মানে শ্রমিক আন্দোলন বা যেগুলোতে আসলে মালিক সরাসরি নিয়ন্ত্রণ করতে পারছে, সেই ধরনের কোনো বন্ধ হইলে, কারখানা বন্ধ রাখতে হইলে দ্বারা 13 সেটা থেকে হয়। তো এটা ডিটেলস ফাংশনস আছে। তো এই দুইটা ফাংশনস একটা সময় যায় লে অফের দিকে দাবিত হয়, ঠিক আছে। তো আর আমরা এরপরে লে অফটা দেখবো, লে অফ দ্বারা সেকশন 16-তে। তো লে অফ যখন হবে, আমি একটু দ্রুত যাচ্ছি এইসব জায়গাগুলোতে। লে অফের ক্ষেত্রে আমরা 5টা জিনিস খেয়াল করতে হবে। যে লে অফ আপনার নোটিশ করতে হবে। তো আপনি যখন কোনো অর্গানাইজেশনে কোনো ধরনের র ম্যাটেরিয়ালস, ইলেকট্রিসিটি, গ্যাস এই ধরনের কোনো প্রবলেমের জন্য আপনি যখন অর্গানাইজেশন বন্ধ রাখতে হবে, তখন আপনাকে 3 দিনের বেশি হয়ে গেলে তখন লে অফে যেতে হবে। আর যদি কোনো শ্রমিক বন্ধের পরে মানে যেদিন বন্ধ করবেন ওই দিন যদি 1 ঘন্টা কাজ করে বা 1 ঘন্টা অধিক কাজ করে, ওই কাজের সময় আপনি তাদেরকে মজুরি দিতে হবে। যদি 1 ঘন্টার কম হয় টাকা না দিলেও হবে। আর 3 দিন বেশি হলে লে অফ বেনিফিট পাবে। তো লে অফ করার ক্ষেত্রে আপনি কি করতে হবে, আপনার একটা নোটিশ দিতে হবে। নোটিশে আপনার কয়েকটা জিনিস থাকতে হবে, যে আপনি কতক্ষণ কাজ শুরু হবে এটা উল্লেখ করা থাকবে, এবং কখন থেকে বন্ধ হবে, এবং এর একটা ডিআইএফ এর কাছে পাঠাইতে হবে, ডিজি ইন্সপেক্টর অফ ফ্যাক্টরি অ্যান্ড এস্টাবলিশমেন্ট, আর মেনটেন মাস্টার রোল মেনটেন করতে হবে। এটার জন্য একটা ফর্ম আছে 10-এ, এবং বেনিফিট কি হবে আপনার লে অফের জন্য বেনিফিট হবে তার আইনে বলা আছে হাউস রেন্ট বা আবাসিক ভাতা ফুল এবং তার বেসিকের হাফ।
এটা হলো তার লে অফ বেনিফিট। তো সেটা কতদিন পর্যন্ত? আপনি এভরি পঞ্জিকা বছরে 45 দিন পর্যন্ত করতে পারবেন। এরপর যদি আরো দরকার হয় আপনি 15 দিন করতে পারবেন। তবে আপনি এই 45 দিনের পরে আপনি তাকে রিট্রেসমেন্ট বা ছাঁটাই নিতে পারবেন। ক্লিয়ার করতে পারছি এই জায়গাটা? হ্যাঁ, এই যে ভাইয়া, কম্পোজিশন। আমার একটা প্রশ্ন ছিল, একটু হ্যাঁ। অফকোর্স অবভিয়াসলি। ভাইয়া, আমি একটা সূত্র শুনছি আর কি, লেআউট ছাঁটাই করার একটা সূত্র আর কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আসলে ছাঁটাইটা কিভাবে করি আমরা? অফকোর্স অবভিয়াসলি আমরা First in, ছাঁটাই আসলে হ্যাঁ ফার্স্ট ইন ফার্স্ট আউট। থ্যাংক ইউ জি। ওকে। আর লেআউটের পেমেন্টের ক্ষেত্রে আপনার কোনো উইকেন্ডের কোনো পেমেন্ট হবে না বা কোনো ক্লোজারের কোনো পেমেন্ট হবে না, এবং 1 বছরের নিচে যারা পার্মানেন্ট না তারা হবে। তবে যদি কোনো বদলি বা কোনো শ্রমিক মাস্টার রোলের নাম থাকে এবং 1 বছর সে কাজ করে তাহলে তার পেমেন্ট হবে। ওকে, পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? তো আমরা যদি এরপরে যাই সেপারেশন মোড, আমি এটাকে সেপারেশন মোড হিসাবে দেখেছি, এটা আমাদের বড় একটা টপিকস। তো আমি চেষ্টা করব এখানে আপনাদের সবাইকে রিলেট করার জন্য। আমরা বেসিক্যালি 9টা মোডে জব সেপারেশন করতে পারি। মোট কয়টা মোড? 9টা মোডে। 9টা মোডে জব সেপারেশন করতে পারি। তার মধ্যে কিছু রিট্রেসমেন্ট, ডিসচার্জ ফ্রম দ্য সার্ভিস, ডিসমিজাল, টার্মিনেশন বাই এমপ্লয়ার, রিমুভাল, রিজাইন অফ ওয়ার্কার্স, separation of death, retirement, আর রিলিজ ফর unauthorized absence। তো আমরা যদি এরপরে বেনিফিটে যাই, হ্যালো আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ডেথ বেনিফিট হলো যে আপনি যখন কোনো ওয়ার্কার কোনো অর্গানাইজেশনে মারা যায়, তার যদি চাকরির বয়স 2 এর কম হয় তাহলে সে ডেথ বেনিফিটের জন্য এন্টাইটেল হবে না। সে ধারাবাহিকভাবে 2 বছর চাকরি করতে হবে। 2 বছর চাকরি করলে সে এখানে আমি 3টা বক্সে দেখিয়েছি। একটা হলো আপনার সে 2 বছর চাকরি হয়ে গেলে সে যদি অর্গানাইজেশনের বাইরে মারা যায়, দ্যাট মিনস তার বাসায় বা সে অন্য কোথাও মারা যায়, তাহলে সে কি করে প্রত্যেক কর্ম বছরের জন্য 30 দিনের মূল বেতন ডেথ বেনিফিট হিসেবে পাবে, এবং এই যে ধারা 26-4 অনুযায়ী সে রিটায়ারমেন্ট বেনিফিট 30 দিনের পাবে। দ্যাট মিনস ডাবল হয়ে যাবে। আর যদি সে এস্টাবলিশমেন্ট বা অর্গানাইজেশনের ভিতরে মারা যায়, যেটা হলো ওয়ার্কিং এরিয়াতে অ্যাক্সিডেন্টাল হোক বা অ্যাক্সিডেন্টাল ডেথ হিসেবে মারা যায়, তো সেই ক্ষেত্রে সে কি পাবে? প্রতি বছরের জন্য 45 দিনের মূল বেতন সেটা পাবে। সরি, অর্গানাইজেশন মারা গেলে 45 দিনের মূল বেতন পাবে। আর যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তার সাথে আরো 2 লাখ টাকা সে তফসিল 5 এর পাবে, 2 লাখ টাকা পাবে। আর এর সাথে আরো পাবে সে তার যে গ্রুপ ইন্স্যুরেন্স যেটা থাকে ওখান থেকে সে আরো 2 লাখ টাকা, যেটা গভর্নমেন্ট ওয়েলফেয়ার এবং শ্রমিক কল্যাণ ফান্ড থেকে দেওয়ার নিয়ম আছে, ওখান থেকে সে পাবে তার ডেথ বেনিফিটের ডিটেলস। তো এখানে আমরা যে এই যে 2 লাখ টাকা রেফারেন্সটা দিলাম, সেটা এই যে দ্বারা এটা আগে ছিল 1 লাখ টাকা, তো 2018 সালে অ্যামেন্ডমেন্টের পরে এটা 2 লাখ টাকা, এবং যদি আপনার ডিসএবিলিটি চলে আসে এবং পার্মানেন্ট ডিসএবিলিটি তাহলে 2.5 লাখ টাকা হবে। এবং এছাড়াও আরো ক্ষতিপূরণ বিভিন্ন ক্লাসিফাইড আছে, আমরা ওইটা আজকে ট্রেনিংয়ে নিয়ে আসবো না। তারপরে আমরা যদি যাই, আমি এইটা দিয়ে শেষ করে দিই মেবি। মহোদয় হ্যালো, জি সাবির ভাই প্লিজ। আমি এখান থেকে শেষ করে দিই, তাহলে একটু ইজি হবে, তাহলে শর্ট হয়ে যাবে। তো আমরা যদি রিট্রেসমেন্ট বেনিফিট দেখি, রিট্রেসমেন্ট বেনিফিটের মোড আছে 2টা। একটা হলো যে আপনি ফার্স্ট হলো যে আপনি কোনো শর্টেজের কারণে এক্সেসিভ ওয়ার্কার্সের জন্য বা এমপ্লয়ের জন্য, যেটা আমরা ডাউন সাইজিং বলি, ওখান থেকে আমরা রিট্রেসমেন্ট করতে পারি। সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের 1 মাসের নোটিশ দিতে হবে, আর 1 মাসের বেসিক পে, 30 দিনের বেসিক তাকে পে করতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো তাকে কম্পেনসেশন হিসাবে প্রতি তার 1 বছরের বেশি চাকরি হইলে তাকে প্রতি বছরের জন্য 30 দিনের আমরা তাকে বেসিক দিতে হবে। এছাড়া তার আদার্স ওভার টাইম থাকুক, ওটি থাকুক, আনলিভ থাকুক, এগুলো তো সব সে পাবে। আর যদি সে ওই যে আমরা লে অফের ওখানে ধারা 16 এর 7 এর অনুযায়ী হয়,
সেই ক্ষেত্রে আমরা তাকে তার 1 মাস নোটিশ দেবো না, তবে এডিশনাল 15 দিনের তাকে টাকা দিতে হবে। এডিশনাল 15 দিনের তাকে টাকা দিতে হবে। সাইফুর ভাই, জি ভাই। আমার আনলিভের ক্যালকুলেশনটা একটুখানি হ্যাঁ, বল। আনলিভে আসবো, আমরা আনলিভে চেষ্টা করবো আসার। হুম। তারপর হলো যে ডিসচার্জ যদি কোনো কেউ তার মানসিক বিঘ্নতা হয় বা শরীরে ভগ্নদশা হয় বা অসুস্থ কারণ হয় এবং যেটা একজন এমবিবিএস ডাক্তার, রেজিস্টার এমবিবিএস ডাক্তার সার্টিফাই করেছে হি ইজ নট ফিট ফর ওয়ার্ক, তাহলে তাকে আমরা ডিসচার্জ করতে পারবো চাকরি থেকে। তবে এই ক্ষেত্রে যে এমপ্লয়ির অপশনস আছে, উনি একজন সহকারী অধ্যাপক থেকে 10 দিনের ভিতরে এটাকে রিভিউ করার জন্য উনি যদি ওই সার্টিফিকেট চ্যালেঞ্জ করে ওটা রিভিউ করার জন্য উনি ট্রাই করতে পারেন, এটা লেবার রুলসে বলা আছে। তো সেই ক্ষেত্রে তাকে আমরা কোনো নোটিশ দিতে হবে না, বাট তাকে আমার কম্পনসেশন দিতে হবে কোনটা 30 দিনের, সরি আমি আগে আরেকটা মানে ওয়ার্ড স্কিপ করে গেছি, গ্র্যাচুইটি। যদি আপনার 30 দিনের বেসিক অর গ্র্যাচুইটি যেটা বেশি হবে সেটাই দিতে হবে। আমরা সেম আপনার আমরা ডিসচার্জের ক্ষেত্রেও সেম, আপনার 30 দিনের বেসিক অর আপনার তাকে গ্র্যাচুইটি দিতে হবে। এরপর আমরা আসি ডিসপোজালটা হলো আপনার সেকশন 23-র ধারা 1 এবং সাবসেকশন 1-2 এর আন্ডারে যদি কেউ ডিসিপ্লিনারি অ্যাকশনে ডিসমিজাল হয়, সেই ক্ষেত্রে আমরা তাকে কোনো বেনিফিট বা কোনো নোটিশ সে পাবে না। তারপর রিমুভাল হলো ধারা সেকশন 23-র সাবসেকশন 2 এর যদি আপনি মানে পানিশমেন্ট লঘু শাস্তি যেটাকে বলা হয় বা লোয়ার পানিশমেন্ট দেন, সেই ক্ষেত্রে আপনি তাকে রিমুভাল করতে পারবেন। তার অবশ্যই আপনার সেকশন 24 এর স্টেপ গুলো মেনটেন করে নিতে হবে। নিয়ে আপনাকে সেই ক্ষেত্রে সে 15 দিনের বেসিক তাকে প্রদান করতে হবে। এখানে গ্র্যাচুইটি কোনো এখানে নাই। তো তবে যদি সাবসেকশন যেটাকে আমরা বাংলায় বলি খ এবং চ যদি দুইটা হয়, সেইটার ক্ষেত্রে রিমুভাল হইলেও সেইটার ক্ষেত্রে সেই বেনিফিটটা পাবে না। তবে ডিসমিজালের ক্ষেত্রে সেই বেনিফিটটা পাবে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও বেনিফিট পাবে না সেইভাবে না বললেও, কিন্তু বেনিফিটের কোনো মাত্রা নির্ধারণ না করার থাকার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা পাবে না। যদি কোথাও কোনো ডিসপিউট রেজ হয়, তাহলে আপনারা অবশ্যই এই বিষয়টাকে কোর্টে সলিউশনের জন্য ওয়েট করবেন। তাহলে কি হবে যে ডিসিশনটা চলে আসবে, বাট সে ওইখানে রাইটস সেটা বলা হয় না, তার এরিয়াটা বলা হয় না। আমি ডিসমিজালের ক্ষেত্রে বললাম। তো তার মধ্যে টার্মিনেশন বাই এমপ্লয়ের ক্ষেত্রে আপনার নোটিশ পিরিয়ড 120 দিনের হবে অথবা 120 দিনের বেসিক হবে। আমরা পার্মানেন্ট ওয়ার্কার নিয়ে কথা বলতেছি। তো যদি আপনি 120 দিনের নোটিশ দেন, তা অথবা তাকে 120 দিনের মজুরি দিয়ে তাকে আপনি ইনস্ট্যান্ট চাকরি থেকে তাকে সেপারেট করতে পারবেন। সেই ক্ষেত্রে শ্রমিকের আপনার কোনো অব্লিগেশন থাকবে না। আর যখন এখানেও সেম আপনি 30 দিনের বেসিক দিতে হবে প্রত্যেক কমপ্লিট ইয়ারের জন্য, অথবা যদি গ্র্যাচুইটির প্রচলন থাকে গ্র্যাচুইটি যেটা বেশি হবে সেটা আপনাকে দিতে হবে। এখানে কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, ফারুক ভাই। জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে এই এখন যেটা বলছেন 120 দিনের নোটিশ পিরিয়ড যেটা বলছেন, এখানে প্রতি কমপ্লিট ইয়ারের জন্য বুঝলাম না, এটা ক্লিয়ার না। এটা হলো যে আপনি যে সার্ভিস বেনিফিট যেটা দিবেন, যদি চাকরি বয়স তার 10 বছর হয়, তাহলে সে 10টা বেসিক পাবে, যদি 5টা হলে 5টা বেসিক পাবে। এটা হচ্ছে কম্পেনসেশন। আর নোটিশ পিরিয়ড হলো যে তার এটা হলো তার জব সেপারেশন নোটিশ, আর এটা হলো কম্পেনসেশন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ক্লিয়ার ভাই? জি জি, ক্লিয়ার থ্যাংক ইউ। এরপর আমরা যদি রিজাইনে আসি, রিজাইন আমরা বেসিক্যালি যদি কোনো ওয়ার্কার বা কোনো এমপ্লয়ি স্বেচ্ছায় রিজাইন দিতে চায়, সেই ক্ষেত্রে তাকে 60 দিনের নোটিশ দিতে হবে এমপ্লয়মেন্টকে বা মালিককে, অথবা যদি সে ইনস্ট্যান্ট বা 60 দিনের কম সময় দিয়ে নোটিশ দেয়, তাহলে যে কম সময় হবে এই জন্য তাকে মালিককে পেমেন্ট করতে হবে। ওই বেসিকের শর্টেজ অফ দ্য বেসিক তাকে পেমেন্ট করতে হবে। তো এরপরে তার জন্য বেনিফিট কি থাকবে, সে যদি চাকরির বয়স 5 বছরের কম হয় তাহলে সে কোনো বেনিফিট পাবে না। আমি অন্যান্য পেমেন্ট গুলো যেমন এখানে লেখা আছে, এই জন্য আমি ওইটা আর বলতেছি না। ওয়েজেস, ওটি, আনলিভ এন্ড আদার্স বোনাস বা আদার্স যে কোনো পেমেন্ট যদি কোম্পানি প্রচলন থাকে সেটা সে সবই পাবে, এই জন্য আমি ওইটা আর বলতেছি না।
তারপরে তার সার্ভিস বেনিফিট কি হবে, তার চাকরি বয়স যদি 5 বছরের বেশি এবং 5 বছর থেকে 5 বছরের বেশি এবং 10 বছরের কম হয়, তাহলে সে প্রত্যেক কমপ্লিট ইয়ারের জন্য 14 দিনের বেসিক পাবে সার্ভিস বেনিফিট হিসাবে। আর যদি 10 বছরের বেশি হয় তাহলে সে 30 দিনের বেসিক পাবে। বেসিক এর এখানে আমরা ধারা 14 এর সাবসেকশন 3 তে বলা আছে আপনি পূর্ববর্তী 12 মাসের বেসিককে ক্যালকুলেশন করে অ্যাভারেজ করে তার বেসিকটা নির্ধারিত হবে। একটু সবাই নোট রাখবেন। তারপর আমরা যদি রিটায়ারমেন্টে ধরি, রিটায়ারমেন্ট হইলেও তার রিটায়ারমেন্টের কন্ডিশন হলো যদি 25 বছরের বেশি চাকরি হয়ে যায় সে রিটায়ার করতে পারবে, অথবা তার চাকরি বয়স 60 বছর হতে হবে। বাট আমরা 25 বছরটা ওইভাবে প্র্যাকটিসে নাই, বা 60 বছর বয়স হলে তাকে আমরা রিটায়ারমেন্টে পাঠাইতে পারবো। সেই ক্ষেত্রে সে কি পাবে, 30 দিনের বেসিক পাবে প্রত্যেক কমপ্লিট ইয়ারের জন্য। এটা রেফারেন্স হলো ধারা মানে সেকশন 26/4। আমি এই যেগুলো বললাম এখানে এই স্লাইড গুলো দেওয়া আছে ডিটেলস। এখন আমরা আসি মিসকন্ডাক্ট। মিসকন্ডাক্ট ধারা সেকশন 23 সাবসেকশন 4 এ আমরা 10টা মিসকন্ডাক্ট আছে। এর ভিতরে 1 নম্বর হলো কি উইলিংফুল ডিসঅবিডিয়েন্স হোয়ার অ্যালং অর combinations with others to a lawful or reasonable order in the supervisor। তো আমরা এটা মানে কোনো অবাধ্যতা হওয়া, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো যুক্তিসঙ্গত আদেশ মানার ক্ষেত্রে সে এককভাবে বা সম্মিলিতভাবে সে যদি অবাধ্য হয়, এটা একটা মিসকন্ডাক্ট। এটা হলে আপনি তাকে যারা সেকশন 24 এর স্টেপগুলো মেনটেন করে তাকে তার আপনার পানিশ করতে পারে। তারপর হলো theft and fraud and disobedience in connection with the business on properties of the employer। এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে চুরিটা অবশ্যই এমপ্লয়ার সম্পত্তি চুরি করতে হবে, বা মালিকের কোনো জিনিসের চুরি বা তার গচ্ছিত, যেমন যদি অ্যাকাউন্টসে সে চাকরি করে অ্যাকাউন্টসের তার যে তার কাছে মানে তার এখানে যদি কোনো রকমের তার ডিসঅবিডিয়েন্সি পাওয়া যায় সেই ক্ষেত্রে মালিকের সম্পদের সাথে রিলেটেড। এটা আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় না, কি হলো দুইজনে এক জায়গায় কাজ করছে, একজনের টাকা আরেকজন নিয়ে গেছে, একজনের একটা জিনিস আর মোবাইল আরেকজন চুরি করেছে। বাট এই ক্ষেত্রে আপনি এই জায়গাটাতে এই ধারাটা ইউজ করতে পারবেন না, কারণ এখানে একবারে অবলিগেশন দেওয়া আছে মালিকের। এবার টেকিং অ্যান্ড গিভিং ব্রেভ ইন কানেকশন উইথ হিজ অর ওন or employment under the employer। যদি কোনো কারণে আপনার চাকরি ক্ষেত্রে চাকরি দেওয়ার ক্ষেত্রে যদি কেউ কোনো এমপ্লয়ের কাছ থেকে ঘুষ নেয় বা আদান প্রদান করে, তাইলে প্রমাণ হইলে তাকে আপনার চাকরি থেকে ডিসচার্জ করতে পারবে। এই মিসকন্ডাক্ট, এই 10 মিসকন্ডাক্টের একটি। habitual absence without leave or absence or absence from the 10 days in time without obtains leave। সে কি হ্যাবিচুয়াল মানে সে অভ্যাসগত যদি অনুপস্থিত থাকে অথবা ছুটি না নিয়ে 10 এর অধিক অ্যাবসেন্ট করলে তাকে আমরা চাকরি থেকে বরখাস্ত করতে পারবো। তারপর হ্যাবিচুয়াল লেট, যদি কেউ হ্যাবিচুয়াল লেট থাকে অথবা হ্যাবিচুয়াল ব্রেক অফ ল অর রুলস রেগুলেশনস অ্যাপ্লিকেশন অফ দ্য এস্টাবলিশমেন্ট, যদি সে হ্যাবিচুয়ালি কোম্পানির প্রচলিত নিয়ম রুলস সেগুলো ভঙ্গ করে, তাহলে তাকে আমরা ব্যবস্থা নেব। তবে এই জায়গাটা থেকে আমাদের একটু খেয়াল করতে হবে, না এটা ঠিক আছে। তারপর হচ্ছে যে ডিসঅর্ডিনারিনেস অ্যান্ড অ্যারেস্ট and breakage in the establishment, যে অর্গানাইজেশনের ভিতরে সে উচ্ছৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামা বা ভাঙচুর করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাবিচুয়ালি নেগলিজেন্সি ইন ওয়ার্ক, কেউ যদি কাজে কোন রকম সে নেগলিজেন্সি করে। তারপর হচ্ছে হ্যাবিচুয়ালি ব্রেক অফ এনি রুলস রিলেটেড টু এমপ্লয়মেন্ট ইনক্লুডিং ডিসিপ্লিনারি কন্ডাক্ট অ্যান্ড অ্যাপ্রুভাল বাই দ্য চিফ ইন্সপেক্টর। এই জায়গাটাতে যদি আমাদের সার্ভিস রুলস না থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারবো না, তাইলে এটা কোর্টে বা আপনি যখন কোথাও প্র্যাকটিসে যাবেন এটা টিকবে না, কারণ আপনাকে অবশ্যই সার্ভিস রুলসটা অ্যাপ্রুভ করতে হবে। তারপর অল্টারিং, ফরগিং, wrongfully change, damage or
causing loss of the loss to employer official record. যদি কেউ অফিসিয়াল রেকর্ড, এমপ্লয়ার কোনো অফিসিয়াল রেকর্ড বা মালিকের কোনো অফিসিয়াল রেকর্ড ইচ্ছা করে নষ্ট করে বা সে ডুপ্লিকেশন করে বা কোনো কারণে হারিয়ে ফেলে, সেই ক্ষেত্রে তাকে আমরা ডিসিপ্লিনারি আওতায় আনতে পারবো। তো কি কি পানিশমেন্ট হতে পারে তার জন্য? পানিশমেন্টের মধ্যে আমি ওই যে ফার্স্টের যে দুইটা বললাম যে তাদের কোনো নোটিশ ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া যাবে। তো এছাড়া সেখানে লঘু পানিশমেন্ট হিসেবে আছে তাকে রিমুভাল করা যাবে, reduction to the lower post grade scale or pay of the period of excessive 1 year, তার মানে 1 বছরের বেতন বৃদ্ধি বন্ধ রাখা যাবে। stoppage of the promotion for 1 year, 1 বছরের জন্য প্রমোশন বন্ধ রাখা যাবে। withhold increment, 1 বছরের জন্য তার ইনক্রিমেন্ট বন্ধ রাখা যাবে, ফাইন করা যাবে, সাসপেনশন রাখা যাবে উইদাউট পেতে 7 দিন পর্যন্ত। তারপর হচ্ছে যে সেন্সর এন্ড ওয়ার্নিং, তাকে বৎসনা সহ ওয়ার্নিং দেওয়া যাবে। তো এরপর হলো যে পানিশমেন্টের প্রসিডিউর কি হলো, আপনি কমপ্লেন রিসিভ করবেন, এরপরে আপনি যদি প্রয়োজন হয় প্রাইমারি ইনভেস্টিগেশন করবেন, তারপরে তাকে শোকজ, যদি সে দোষী হয়, যদি তার দোষ না পাওয়া যায় তো সলভ, যদি দোষী হয় তাকে একটা কমপ্লেন লেটার, তাকে অভিযোগপত্র দিবেন বা কমপ্লেন লেটার দিবেন বা শোকজ দিবেন। 7 দিন সময় দিতে হবে তাকে জবাব দেওয়ার জন্য। 7 দিনের যদি কম হয় তাহলে এটা টিকবে না। তারপর তাকে রিসিভ করাইতে হবে। সে যদি রিসিভ না করে সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, তাকে পোস্ট অফিসে তার স্থায়ী এবং অস্থায়ী ঠিকানায় রেজিস্টার ডাকজোটে পাঠিয়ে দিতে হবে, সে যদি রিসিভ না করে বা তাকে যদি পাওয়া না যায়। তারপর হলো তাই সে জবাব দিবে, তার জবাব রিসিভ করতে হবে। যদি মানে জবাবে সন্তোষজনক হয় তাহলে এটা সলভ, যদি সন্তোষজনক না হয় তাহলে আপনাকে তাকে ইনভেস্টিগেশন কমিটি বা টিম ফরম্যাট করে দিতে হবে। সেই ইনভেস্টিগেশন টিম বা কমিটির ক্ষেত্রে রুলসে গাইডলাইন দেওয়া আছে যে 6 অনধিক 6 জন সদস্য হবে এবং শ্রমিক এবং মালিক প্রতিনিধি সমান সংখ্যক হবে। শ্রমিকের যিনি হবে ওইখানে তার চেয়ে নিচের পদে হতে পারবে না এবং প্রতিষ্ঠানের বাইরে হতে পারবে না, বলা আছে আইনে। তারপর ইস্যু অফ দ্য ইনভেস্টিগেশন লেটার দিতে হবে এবং তার মেম্বার ওখানে আস্কিং করতে হবে। আপনি একটা চিঠির ভিতরে আপনি 2টা করে দিতে পারবেন। তারপরে প্রপার ডোমেস্টিক ইনকোয়ারি প্রপারলি করতে হবে, রিপোর্ট পাবলিশ করবে ইনকোয়ারি টিম বা ইনকোয়ারি অফিসার এবং ম্যানেজমেন্ট তাকে রিপোর্টের অনুযায়ী অ্যাওয়ার্ডিং পানিশমেন্ট করুক অথবা তাকে রিলিজ করুক, যেটা করতে পারবে। এখানে কি কোনো কিছু জানা আছে কিনা? নাওয়াত ভাই? আমি ওকে, তাহলে আমার পরের স্লাইডে যাই। তো এখানে আমি ইনভেস্টিগেশন টিমের ক্রাইটেরিয়া আগে বলে দিয়েছি, এখানে আছে, তো এটা আমরা না যাই, সময় যেহেতু কম। তারপর এখানে আছে আপনার আর ফাইনের কিছু ক্লোজ আছে। তো আপনি যখন ফাইন করবেন, যাদের চাকরির বয়স, মানে ফাইন করার ক্ষেত্রে অবশ্যই তার যেই মাসে ফাইন করবেন তার মূল স্যালারির 10/1 ফাইন করা যাবে না। অবশ্যই 15 বছরের নিচের কোনো ওয়ার্কারকে ফাইন করা যাবে না। ফাইনটা 60 ডেজের বেশি আপনার এক্সটেন্ড করা যাবে না, এরপরে এক্সটেন্ড করা যাবে। এর মধ্যে হবে কাউন্ট হবে যেদিন থেকে ঘটনা ঘটেছে সেই দিন থেকে কাউন্ট হবে। আর আমরা যদি ইনকোয়ারি, এখানে একটা জিনিস স্থির করে গেছি, ইনকোয়ারি অবশ্যই 60 ডেজের ভিতরে কমপ্লিট করতে হবে এবং আমরা ফর্ম 12 মেনটেন করব। ওকে, ক্লিয়ার? ফাইন এই অন 10 তো বেসিক স্যালারি না সাবিন হ্যাঁ, ভাই? হ্যাঁ, বেসিক স্যালারি। আমরা যত স্যালারির যত অপশনসে কাজ করব শুধু বেসিকের বাইরে কাজ করতে হবে। এটা ফাইনের জন্য এই রেজিস্টার্ড আপনাদের মেনটেন করতে হবে। ফর্ম 12 সেকশন 25 এর আর রুলস 30। এই ফাইনের টাকাগুলো পরে কি করব, কোম্পানিকে দিয়ে দিব? না, ফাইনের টাকাগুলো কোম্পানির বিভিন্ন ওয়েলফেয়ার ফান্ডে বা সিএসআর এর ওয়েলফেয়ার ফান্ডে, বিভিন্ন শ্রমিকের যে ওয়েলফেয়ার আছে, কেউ মারা গেলে বা কেউ চিকিৎসার জন্য বা এই টাইপের বাচ্চাদের লেখাপড়া যে ফান্ডটা থাকে ওইখান থেকে আপনি ওখানে ব্যয়, এটা কোম্পানি। এটা ফাইন কি আমরা ওই কমিটি গঠন করে ইনকোয়ারি না করে কি ফাইন করতে পারবো? না, ফাইন তো আপনি ডিসিপ্লিনারি প্রসিডিউরের ভিতরে,
এটা তো আপনি পানিশ। তো ওই মানে একদম ওই কমিটি গঠন করে, ইনকোয়ারি কমিটি গঠন করে তারা যখন বলবে তারপরে গিয়ে হলো এই না, ফাইনাল। তারা শাস্তি বলবে না, তারা রিপোর্ট বলবে শুধু। আমি আচ্ছা। আমি যদি সময় পাই একটা দেখাবো না, আমার কাছে এগুলো আছে। তো এখানে আমাদের কিছু নোটিশ আমি দেখাচ্ছি। এই যে আপনার অভিযোগপত্রটা কি ফর্মে হবে, এখানে হবে আপনার এই উপরে একটা রেফারেন্স থাকবে, এখানে নাম, ওদের এমপ্লয়ির ডিটেলস থাকবে, তারপরে তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা হবে, তারপর নিচে তার সম্পর্কে তার অভিযোগটা থাকবে। 7 দিন তাকে অবশ্যই সময় দিতে হবে। সেই ক্ষেত্রে যদি আমরা একটু একদিন বাড়াই দিই সমস্যা নাই, কিন্তু কম হলে সমস্যা হবে। বুঝাইতে পারছি? তারপরে যদি আপনি দেখেন বরখাস্তের আদেশ, এখানে এই যে তার হ্যাবিচুয়াল অ্যাবসেন্টের জন্য দেখেন ধারাবাহিকভাবে তার অনেকগুলো অ্যাবসেন্ট আছে। তার এখানে, হ্যাঁ শাকিল আপু কিছু বলবেন? সাইফুর ভাই, অ্যাবসেন্টিজম যেটা আছে আমাদের, হুম। রেগুলার অ্যাবসেন্ট করে, কাউন্সেলিং এর পরেও কথা শোনে না এই যে যারা। আপনার এই যে ফরম্যাট আছে, এখানে আপনি এই তো অনুযায়ী তাকে, স্যালারি ডিডাকশনের কি কোনো অপশন আছে? স্যালারি ডিডাকশন ছাড়া না স্যালারি ডিডাকশনের অপশন নাই। ধরেন যে না, না, কয়েকদিন absent করলো সে কয়েকদিনের স্যালারি কেটে দিলাম, কারণ একজনের কারণে না, আরো। আপনি তো না, আপনি তো মানে আপনি ফাইন করতে হইলে আপনাকে ওই যে 7 দিনের মজুরি সহ আপনি 7 দিন মজুরি, উইদাউট মজুরি 7 দিন সাসপেনশন রাখতে পারবেন। 7 আপনি দিনের ওই যে মধ্যে। ওই যে আপনি পানিশমেন্টের 6-7টা স্টেপ আছে, ওখানে একটা আছে। হ্যাঁ, অ্যাবসেন্টিজম আছে। শুধু অ্যাবসেন্টিজম অনলি অ্যাবসেন্ট করার ক্ষেত্রে তো মনে হয় আমরা ওই যে কদিন অ্যাবসেন্ট থাকবে ওই ওটা কদিনের তো জন্য অটোই, ওটা salary তো cut আপনি, করবে। ওটা তো কিছু স্যালারি পাবেই না। অ্যাবসেন্টে তো সে মূল মজুরি পাবে না। মানে সেক্ষেত্রে কোনো নোটিশ টোটিশ দিতে হবে না, বা আমাদের অফকোর্স অবভিয়াসলি আপনাকে তো অবশ্যই, প্রবলেম হবে না। না না অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি কোনো রকমের ডিসিপ্লিন অ্যাকশন নিলে আপনার সেকশন 24 ফলো করতে হবে আপনাকে। সাইফুল ভাই ডিসিপ্লিনারি যে অ্যাকশন বলছি না, আমরা বলছি যে নরমাল, হ্যাঁ অ্যাবসেন্টের নরমাল। জন্য যদি আমরা তার স্যালারি ডিডাকশন করি সেটার জন্য তো তাকে আমার নোটিশ দেওয়ার কোনো দরকার নাই। না, আপনি স্যালারি অ্যাবসেন্ট তো সে কাজ করবে না, একজন স্যালারি পাবেই না, অ্যাবসেন্ট তো আপনি রিজেকশনে হবে। এটা ওটার জন্য as সাইফুল a- ভাই আমি একটু কোশ্চেন ছিল হ্যাঁ বলেন ভাই। যে আমার একটা আছে যে একটা কিছু কিছু পোলাপান আছে হুম। যে ছুটি দেওয়ার আগেই বললাম তুমি আগামী সপ্তাহে ছুটি দেবো, কিন্তু সে আজকে অ্যাবসেন্ট করে বললো। তো এইভাবে মানে অতিষ্ঠ হইয়া পরে কি করি যেন একদিন অ্যাবসেন্ট করলে 3 দিন সাসপেন্ড করে দেই, যেন ওরে আসলে কোনো ঠিক করা যায় না। না, এই আমরা এটা ভাই আমি বলি ভাই, আমরা সমস্যা হলো কি, আমরা লয়ে প্র্যাকটিস করি, আমিও ভাই এটা অনেক দেখেছি, কিন্তু বাট যখন অফিসিয়ালি কোনো নোটিশ ধরাই দিবেন না আপনি ভাই, ওর এই যে একটা ফরম্যাট আছে না, দেখেন এই যে ফরম্যাটটা আছে না, এই ফরম্যাটে আপনাকে একটা নোটিশ দেয়। এটা অবশ্য আমি এই বরখাস্ত আদেশ করেছি, এর নোটিশটা মনে হয় আছে না, আমি দেখাই দেবো। এই ফরম্যাটে আপনাকে জাস্ট লিখে দেন যে আপনি অভ্যাসগত অনুপস্থিতি আছে, অনুপস্থিতির জন্য আপনি এই ডিটেলস দিয়ে যে কোন মাসে কতদিন অ্যাবসেন্ট আছে ডিটেলস দিয়ে ডেট সহ আপনি তাকে একটা নোটিশ করে দেন। সে 7 দিনের মধ্যে জবাব দিবে, জবাব না দিলে আপনি সেকেন্ড তাকে তদন্ত কমিটি করে তাকে বরখাস্ত করে দেবেন। দেখবেন যে একজনের জন্য ওই কাগজ নিয়ে যখন সব জায়গায় ঘুরবে না, পুরা ফ্যাক্টরি ঠিক হয়ে যাবে। জি। আপনি এভিডেন্স বেস কোয়ারির চেয়ে বড় কোনো মানে মোটিভেশন নাই আমি এমপ্লয়ের জন্য। আই প্রুভড ইট, ঠিক আছে। তারপরে যদি আপনি দেখেন এই যে শিক্ষা অবশ্যটা তো গেল, আগে দেখাইলাম, এইখানে আছে এই যে আমরা সতর্কীকরণ কেমনে দিব, এইভাবে দিব আমরা। এখানে আমরা ওই যে আগের পূর্বের রেফারেন্স গুলো লিখে নিতে হবে, বুঝছেন। এই যে এখানে লেখা আছে এত তারিখ থেকে আপনার লাঞ্চ বিরতির সময় ভাইয়ের অমুক আপনাকে খুঁজছে পায় না, এইগুলো আপনি ডিটেলস লিখে দিতে হবে। যে কারণে আপনি তার পানিশমেন্ট বা তাকে পানিশ করতেছেন সেই কারণগুলো আপনি ওই আদেশে লিখে দিতে হবে, নাহলে সে বলে দেবে যে আমি তো জানি না কি কারণে আমার শাস্তি আছে। আর মানে আর এই জিনিসটা আপনার দ্বারা 24-10 ওইটা লিখে দেবেন যে আপনার শাস্তি লঘুকরণের জন্য আপনার পূর্ববর্তী নথিতে আপনার যে মানে কৃতিত্ব অবদান যেগুলো আছে এগুলোকে আমরা কনসিডারেশনে নেওয়ার মতো কোনো অবদান পাইনি। যেগুলো লিখে দিলে কি হবে, ও আর এইগুলোতে নাইলে ও প্রথমে দেখবো যে আমি অনেক ভালো কর্মী ছিলাম, এখানে আমি 7 বছর পর্যন্ত খুব ভালোভাবে কাজ করেছি, হঠাৎ করে আমাকে আমার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে। যখন আপনি এই আদেশগুলো লিখে দিবেন তখন ও যেখানেই যাবে ওর কাগজে ওকে প্রমাণ করবে যে আসলে না। বুঝাইতে পারছি? মাহমুদ, আমাদের কি 10:30 পর্যন্ত সময়, তাই না? হ্যালো, সাইফুল ভাই 10:30 পর্যন্ত, তাই ওরকমের তো? প্ল্যান ছিল, আপনার একটু বেশি লাগবে সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে। তারপরে আমরা যদি যাই যদি
আমরা কতদিনের মধ্যে টোটাল তারকে মানে তার ফাইনাল সেটেলমেন্ট টাকা দেবো? আপনার বেসিক্যালি আইন অনুযায়ী স্যালারিটা 7 দিনের মধ্যে দিতে হবে, আর আপনার টোটাল ক্লোজিং করতে হবে 30 দিনের মধ্যে। 30 দিনের বেশি হলে আইন ভায়োলেট হবে, এবং সে এটা যদি কমপ্লেন করে তাহলে অবশ্যই সেই অনুযায়ী আপনার সে আপনাকে বা প্রতিষ্ঠানকে লায়াবল করতে পারবে। তারপর আমরা চ্যাপ্টার 4-এ যাব, ম্যাটারনিটি বেনিফিট। তো ম্যাটারনিটি বেনিফিটের এখানে আমরা যখন ম্যাটারনিটি বেনিফিট নিয়ে আমরা চিন্তা করব, এই 7টা স্টেপ আমরা কনসিডার করব। ফার্স্ট স্টেপ হলো লিভিং টু চাইল্ড অর ডিড নো ওয়ার্ক অফ দ্য 6 মান্থ। যদি সে 2টা বাচ্চা জীবিত থাকে এবং তার যদি চাকরির বয়স 6 মাসের কম হয় তাহলে সে বেনিফিট পাবে না। বাট সে মানে তার এই ধরনের, এখন আপনি এখানে একটা আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে ধারা 47-এ বলা আছে যে কোনো মালিক কোনো শ্রমিককে কাজের কথা বলতে পারবেন না। মানে আমি আইনের ভাষা আইনটা একটু বের করে পড়ি, ইজি হবে। পশুদের কল্যাণ সুবিধা প্রাপ্তির দায়িত্ব প্রদান। প্রত্যেক মহিলা শ্রমিক মালিকের নিকটে সন্তান প্রসবের সম্ভাব্য তারিখের অবহিতর পূর্ববর্তী 8 সপ্তাহ এবং পরবর্তী 8 সপ্তাহের 8 সপ্তাহে কল্যাণ সুবিধা পাওয়ার অধিকারী হইবেন। এটা দ্বারা ধারা 45-এ আছে কতিপয় ক্ষেত্রে শ্রমিককে কাজে যোগদান নিষিদ্ধ করা। কিন্তু কোনো মহিলা কোনো প্রতিষ্ঠানে সন্তান প্রসবের অবহিতর পূর্ববর্তী 8 সপ্তাহ এবং পরবর্তী 8 সপ্তাহে কাজে যোগদান করিতে বলবেন না, মালিক বলতে পারবেন না বা কাজে যোগদান করানো যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি এই যে 6 মাস যদি তার 2টি বাচ্চা থাকে অথবা 6 মাসের কম হয়, তাকে আমরা অ্যাবসেন্ট করার অনুমতি দিতে হবে, কিন্তু সে কোনো বেনিফিট পাবে না। সেই ক্ষেত্রে তার যে পূর্ববর্তী যে ছুটিগুলো থাকে সেইগুলোকে দিয়ে তাকে কনসিডার করতে হবে। কি কি ছুটি সেটাও আইনে আপনার রুলসে বলা আছে। তারপরে যদি লেখা নট লিভিং টু চিলড্রেন ওয়ার্ক ফর দ্য 6 মান্থ, সে যদি কোনো 2টা বাচ্চা জীবিত নাই এবং 6 মাসের বেশি কাজ করে, সেই ক্ষেত্রে সে ম্যাটারনিটি বেনিফিটের এন্টাইটেল হবে। কি করবে? সে তার কি করে, সে বাচ্চাটুকু নিয়ে আসবে সে ম্যাটারনিটি বেনিফিটের নোটিশ করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ওইভাবে নেব। তারপর মিসক্যারেজ হলে এখানে একটা বেনিফিট আছে, ডেথ অফ দ্য মাদার লিভিং চাইল্ড, এখানে একটা অপশনস আছে। ডেথ অফ দ্য চাইল্ড আফটার বার্থ, এটা এই একটা অপশনস আছে। তারপর যে ডেথ অফ দ্য মাদার এন্ড চাইল্ড, দুইজনই যদি মারা যায়, এইগুলোর ক্ষেত্রে এই ডেথ অফ দ্য চাইল্ড মাদার, এটার ক্ষেত্রে তার নমিনি তার বেনিফিটও পাবে। যদি মা মারা যায় তাহলে চাইল্ড জীবিত থাকে, সেক্ষেত্রে সে নমিনি বেনিফিট পাবে। অথবা এখানে আইনে বলা আছে যে আপনার বাচ্চার যে দেখভাল করবে তাকে সুবিধা দিতে হবে। আর যদি এখানে মানে তার বাচ্চা প্রসবের পূর্বেই মারা যায়, সেই ক্ষেত্রে যদি বাচ্চা ডেলিভারির ডেথ সার্টিফিকেট থাকে, সেই ক্ষেত্রে সে বেনিফিট পাবে, এখানে বেনিফিট থেকে বঞ্চিত হবে। যদি মিসক্যারেজ হয় তাহলে সে অবশ্যই কোনো বেনিফিট পাবে না, বাট তার যে প্রয়োজনীয় ছুটি পাবে। তো এখানে 2টা, একটা আছে যে আমরা আপনার যে ফর্ম 18 ধরেন, এটা হলো অ্যাপ্লিকেশনের জন্য, আর ফর্ম 80A হলো আপনার নমিনির অ্যাপ্লিকেশন। নমিনির জন্য যে ফাইল অ্যাপ্লিকেশন করতে হয়, শাকিলা ম্যাম ভালো বলতে পারবেন। পেমেন্টের জন্য আমরা 3টা অপশনস আছে। অপশনস এ হলো যে আমি যেটা বললাম যে সে তার ইডিটির পূর্ববর্তী 8 সপ্তাহ এবং পরবর্তী 8 সপ্তাহ তার ছুটির হবে। যদি ইনকেস আপনি ইডিটি ফেল করে আরো 5 দিন লাগে, তাহলে সে তার পরবর্তী 8 সপ্তাহ তাকে ধরতে হবে, মানে ডেট অফ ডেলিভারির পরবর্তী 8 সপ্তাহ সে ছুটি হবে। তাহলে ওই যে এক্সট্রা 5 দিন আপনার যাবে, সেটা অন্যভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। তো আর 3টা অপশনসে সে ম্যাটারনিটি বেনিফিট নিতে পারবে। একটা হলো এটা সম্পূর্ণ সে মহিলা শ্রমিকের বা মহিলা এমপ্লয়ির ইচ্ছা অনুযায়ী। কি হলো, একটা হলো যে সে তাকে যদি নোটিশ করবে যে আমি কালকে থেকে আসবো না, তার 3 কর্মদিবসের মধ্যে তার প্রথম 8 সপ্তাহের বেনিফিট দিতে হবে। এরপরে আর সেকেন্ড অপশন হলো যে সে ম্যাটারনিটি বেনিফিট পে ফর 8 উইকস প্রিসিডিং অফ দ্য ইনক্লুডিং ডেট অফ দ্য ডেলিভারি শ্যাল বি পেড উইদিন 3 days। যদি অথবা সে কি করবে, তার যদি ডেলিভারি মানে বাচ্চা ডেলিভারির প্রুফ
হাজির সাবমিট করে তার 3 দিনের ভিতরে প্রথম স্লট পাবে এবং পরবর্তী স্লট হলো সে কাজে যোগদানের পর পাবে বা সে পরবর্তী 8 সপ্তাহের মধ্যে যে কোনো সময় পেতে পারে তার বাচ্চার প্রমাণপত্র সাবমিট করা। আর 3টা হলো যে সে বাচ্চা 3 নম্বরটা হলো যে বাচ্চা প্রসবের বা বেবির প্রমাণপত্র ডেলিভারি প্রমাণপত্র সাবমিট করার পরে একবারেই সে 2টা পেতে পারে। আমরা সচরাচর যে প্র্যাকটিসটা করি যে তার ছুটিতে যাওয়ার নোটিশের পরবর্তী 3 কর্মদিবস বা একটু বেশিতে আমরা প্রথম 8 সপ্তাহ বেনিফিট দিয়ে দেই এবং পরবর্তী 8 সপ্তাহ বেনিফিট বাচ্চা সে কাজে যোগদানের পরেই আমরা বেসিক্যালি প্রত্যেকটা অর্গানাইজেশন এই প্র্যাকটিসটা করে। অনেক পুরো অর্গানাইজেশন একবারই দিয়ে দেয়, বাট মেজর অর্গানাইজেশন গুলো এভাবেই করে। ক্লিয়ার কিনা? আমি এর কোনো ভ্যালু এডিশন? সবাই ক্লিয়ার? ক্যালকুলেশনটা কিভাবে হবে? ক্যালকুলেশনটা হলো তার নোটিশ করার পূর্ববর্তী 3 মাসের তার যাবতীয় পেমেন্ট। এখানে যাবতীয় পেমেন্ট বলতে তার যদি বোনাস, আওটি, তার যদি কোনো প্রকার কোম্পানি থেকে যা যাবতীয় পেমেন্ট তার পূর্ববর্তী 3 মাসের ওয়ার্কিং ডেজ দিয়ে ভাগ দিয়ে একদিন এটাকে আপনার 56 দিয়ে গুণ করলে প্রথম ইনস্টলমেন্ট এবং পরবর্তী ইনস্টলমেন্ট আবার এই 56 দিয়ে গুণ করে সে পাবে। সেই ক্ষেত্রে আনলিপের একটা কনফিউশন আছে, যেটা আনলিপটা হলো কারেন্ট ইয়ারের আপনার রিসেন্ট ইয়ার যদি হয় পূর্ববর্তী বছরের হয় তাহলে সেটা এর সাথে যোগ হবে, তার আগের গুলো হলে সে যোগ হবে। ক্লিয়ার? স্যার আনলিপের বিষয়টা বুঝলাম না, কি বলেন? আনলিপটা হলো যে আনলিপের যদি আপনার 2017 সালে আনলিপ যদি আপনি 21 সালে দেন তাহলে এটা অ্যাড হবে না, বাট যদি আপনি 2020 সালে আনলিপ পেমেন্ট করেন 21 সালে এটা অ্যাড হবে। বাট এটা নিয়ে একটু বিতর্ক আছে, আমরা এটাকে যে প্র্যাকটিস আছে দেয়ার প্র্যাকটিস দিয়ে দেয় ভালো, কারণ এটা হলো এটা নিয়ে একটা ডিসপিউট রেজ হয়েছিল, বাট এটা একটা অর্গানাইজেশন করেছে অনেক ক্ষেত্রে অনেকে ধরে ওই অর্গানাইজেশনের জন্য ম্যান্ডেটরি, অনেকে আবার ট্র্যাডিশন হিসাবে নিয়ে নেয়, বাট এটা ঝামেলা একটু কনফিউশন থাকাটাই অস্বাভাবিক কিছু না, যেহেতু প্র্যাকটিস ছিল, বাট এটার ডাইরেক্ট কোনো রেফারেন্স নাই। এখন ক্লিয়ার করতে পারছি ফারুক ভাই? জি জি ভাই, থ্যাংক ইউ। তো হ্যাঁ, এখন ম্যাটারনিটি বেনিফিটের জন্য আপনাদের একটা রেজিস্টার মেইনটেইন করতে হবে। এখানে আরেকটা অপশন আছে ম্যাটারনিটি বেনিফিটের, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আপনি ফেব্রুয়ারি মাসে বছরে 2বার মেবি 2বার ফেব্রুয়ারি মাসে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে আপনি এটাকে সিভিল ইন্সপেক্টরের কাছে ফাইল পাঠাইতে হবে, তারপরে ফটোকপি করে বিলের সামারি করে পাঠাইতে হবে বা বিলগুলো পাঠাতে হবে। আর আপনি ম্যাটারনিটি লিভের জন্য এই রেজিস্টারটা মেইনটেইন করতে হবে। এখানে 18টা কলামে দেয়া আছে, ডিটেইলস দেয়া আছে, আপনি রুলস এর ফর্ম 19-এ পাবেন। এরপর আমরা যদি যাই ওয়ার্কিং আওয়ার লিভ, প্রায় শেষের দিকে চলে আসছি, হয়ে যাবে যতটুকু আমি নিয়ে আসছি। আমাদের ডেইলি ওয়ার্কিং আওয়ার হবে 8 ঘন্টা। সরি কি জানো একটা কথা ছিল যে ম্যাটারনিটি লিভের ক্ষেত্রে বাচ্চা এই যে প্রথম ছুটি দেওয়ার পর মানে ডেলিভারি ইডি ডেটের আগে যদি বাচ্চা মারা যায় তাহলে টাকাটা কি প্রথম টাকাটা তো নিয়ে গেল ওইটা তো পাবে, দ্বিতীয়টা পাবে কিনা? হ্যাঁ অবশ্যই পাবে, বাচ্চা জীবিত থাকার শর্ত না, শর্ত হচ্ছে বাচ্চা ডেলিভারি হবে। ডেলিভারির সময় বাচ্চা মারা গেলে আর কি সমস্যা নেই, আপনি পাবে। ওই যে আপনার বাচ্চা মৃত্যু সনদ থাকবে, ডেলিভারি ডাক্তার রিপোর্ট থাকবে বা মৃত্যু সনদ থাকবে, ওইটা দিয়ে আপনি পাবে। এখানে একটা কথা আছে, আপনার এখন বাংলাদেশ শ্রম আইনের লাস্ট রুলস আইনেই বলা আছে যে বাচ্চার আপনার প্রমাণপত্র হয়েছে জন্ম নিবন্ধন হবে এবং যদি 3 মাসের মধ্যে সেইটা সাবমিট না করে তাহলে সেটা পাবে না, এই একটা অপশনই আছে না পাওয়ার। জি বুঝতে পেরেছি। প্রথমটা তো আসলে নেওয়া যায়, প্রথমটা তো ভাইলে। হ্যাঁ প্রথম যেটা আপনি এডিটি সাবমিট করলে দিয়ে দেওয়া যায়। জি প্রথমটা তো ভাইলে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে হয় কি এটা তো আসে না, প্রমাণপত্র দেয় না। এখন আমাদের যে থার্ড পার্টি বায়ার গুলো আছে এরা চায় যে আগে দিয়ে দেন অথবা তার বিকাশ টিকাশ নম্বর রেখে দেন, না হলে আপনি তাকে দিয়ে দেন। তারা ওই যে এডিটির কাগজই তারা তার ওই ডেলিভারি রেকর্ড হিসাবে ধরে নেয় যে বাচ্চা যেহেতু আপনার ইডিটি কভার করছে সে বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনার প্রমাণপত্র কি লাগবে। এভাবেও বাইরে অনেক সময় বাইরে যারা
ইন্সপেক্টর থাকেন তারা বলে। ক্লিয়ার? এখন আমাদের জি, জি। ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার হলো আমাদের 8 ঘন্টা হবে, এটা আহার এবং লাঞ্চ ব্যতীত। আর আপনি যদি ডেইলি 10 ঘন্টা কাজ করাইতে পারবেন, সেই ক্ষেত্রে 2 ঘন্টা আপনার সেকশন 108 এর আওতায় আপনাকে ওটি দিতে হবে 2 ঘন্টা। বাট আইন অনুযায়ী 2 ঘন্টা বেশি করা যাবে না। তবে এটা সম্ভবত সেকশন 19 একটা মানে এটা যদি আপনি গভর্নমেন্ট কোনো গেজেট বা কোনো জরুরি অবস্থার কারণে এটাকে এক্সটেনশন করতে পারে। সেকশন কর্মাধিকার ভাতা এটা বাড়ানো যায়। অ্যামেন্ডমেন্ট আসছে মনে হয় যে 4 ঘন্টা ওটি করানো যাবে। হ্যাঁ, ওইটা হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট না, ওইটা হলো আপনার বিভিন্ন সময় গভর্নমেন্ট কর্তৃক এটা আদেশ নিয়ে আসে, মিনিস্ট্রি থেকে। এবার মিনিস্ট্রি থেকে একটা আদেশ নিয়ে আসে। বেসিক্যালি এটা আসলে এই যে এটা সেকশন কর্ম সময় সম্প্রসারণ, এখানে আপনার আছে সেকশন 100 ধারা 105 এ আছে। ঠিক আছে, সরি এটা না, ওটা ধারা 105, এটা আমি দেখতে হবে, এটা আমার মনে নাই। এটা ওইটা বাড়াই নেওয়া যায়। ঠিক আছে। আর আপনার তবে আর একটা ইন্টারভেলের ক্ষেত্রে, লাঞ্চ বিরতি এবং ইন্টারভেলের ক্ষেত্রে আপনি অবশ্যই কোনো শ্রমিককে আপনি যদি টানা 6 ঘন্টা কাজ করাইতে পারবেন না, যদি আধা ঘন্টা মানে 5-এর অধিক কাজ পাইতে পারবেন না যদি আধা ঘন্টা লিভ না দেন, অথবা 1 ঘন্টা না দিলে 6-এর অধিক কাজ করাইতে পারবেন। কাজ করাইলে এটা আইনের ভায়োলেট হবে। সেই ক্ষেত্রে আমরা যারা শিফটিং এ ডিউটি করাই তাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে 8 ঘন্টা টানা যারা কাজ করে, বিশেষ করে সিকিউরিটি সার্ভিসে যারা আছে, এখন আস্তে আস্তে এইগুলো বিভিন্ন বাইরের থেকে অব্লিগেশন চলে আসতেছে, যে আপনি শিফটিং কাজ করলে তাকে 8 ঘন্টায় তাকে দেওয়া হচ্ছে কিনা। বাট কর্মঘণ্টা হিসাবে আপনার লাঞ্চ বিরতি ব্যতীত 8 ঘন্টা, তো সেই জায়গাটাতে আমাদের একটু খেয়াল রাখতে হবে। সাইফুর ভাই, জি ভাইয়া। ডিউটির ক্ষেত্রে আমি সিকিউরিটি গার্ড, ওরা তো 8 ঘন্টার বেশি অনেক সময় ডিউটি করে, ওভারটাইম তো দিবেন, ওরা তো হচ্ছে সাপোর্টিভ স্টাফ, তো ওদের পেমেন্ট কিভাবে ওভারটাইম দিলে দিবেন। ভালো হয়? সিকিউরিটি আপনি আপনি ওভারটাইম একটু অডিটে দেখাইতে হবে। অফকোর্স আপনি এখানে আপু আপনি এখানে আপনার আপনার ন্যূনতম মজুরি যেটা ওইখানে খাওয়া পরিচ্ছেদ না খাওয়া আপনাকে এখানে ফলো করতে হবে। ওখানে সিকিউরিটি গার্ডের গ্রেড সহ সব দেয়া আছে, ওই অনুযায়ী আপনার স্যালারি না হইলে আপনি এটা ধরা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে। কিন্তু অনেক সময় তো ভাই হয় কি যে সিকিউরিটির ক্ষেত্রে তো ফিক্সড স্যালারি হয়, 12 ঘন্টা ডিউটি ফিক্সড করে দেয়। এটা আইনের ব্যত্যয় ঘটে, এটা আইন নাই। এটা যেমন এই কোয়ালিটি, এরপরে সিকিউরিটির ক্ষেত্রে এই প্রবলেমটা যেমন আমার ফ্যাক্টরিতে আছে, যদিও স্যালারি বেশি 12-13 হাজার, কিন্তু এই ক্ষেত্রে আপনার স্যালারি ডাজন্ট ম্যাটার, আপনি 30,000 টাকা দিলেও যদি গেজেটের বাইরে রাখেন তখন এটা অব্লিগেশন ভায়োলেশন। তাহলে কি এটা ল ভায়োলেট করা হবে? অফকোর্স, অবভিয়াসলি। তার মানে কি আমি 12 ঘন্টা ডিউটি ধরে বেতন বেশি ধরলেও এটা করা যাবে না? না, আপনার টাকা বেশি কোনো ম্যাটার না, আপনার লয়ের গ্রেডের মধ্যে ফেলাইতে হবে। তাকে 8 ঘন্টা বেশি ডিউটি করলে ওভারটাইম দিতে হবে। থ্যাংক ইউ। ওকে। তারপরে হলো আমাদের ওভারটাইমের ক্যালকুলেশনস, যেটা ওভারটাইম হলো যে আপনার দিনে 8 ঘন্টা, আর সপ্তাহে দিলে 48 ঘন্টা 1 ঘন্টা, আর আপনার শীতে দেওয়া আছে মান্থলি হইলে 208/1 ওভারটাইম, মানে আপনার বেসিককে 208 দিয়ে ভাগ দিয়ে ডাবল 2 দিয়ে গুণ দিতে হবে, যেখানে নিচে ক্যালকুলেশনটা দেওয়া আছে। এই যে একবার লাস্টে ইফ ওয়েজেস ইনটু 2 ইনটু ওভারটাইম সমান। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে উইকলি হলিডে এবং কম্পনসেশন উইকলি হলিডে। আমরা যদি আমরা ফ্যাক্টরির কথা বলি, যে আমাদের একদিন করে উইকলি হলিডে দিতে হবে। এটা মূলত 36 ঘন্টা, মূলত হয় 36 ঘন্টা। আর যেমন শুক্রবার আমাদের উইকলি হলিডে এক একটা জায়গাতে এক একটা জোনে এক এক দিন হতে পারে, সেটা অবশ্যই সপ্তাহে 7 দিনে একদিন, 7 দিনের মধ্যে একদিন তাকে রেস্ট দিতে হবে। আপনি যদি তাকে সেই রেস্ট না দিতে পারেন তাহলে কি করতে হবে, তাকে পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে আরেকদিন তাকে অল্টারনেটিভ রেস্ট দিতে হবে। আগে ওভারটাইম দেওয়ার প্রচলন ছিল, এখন মনে হয় এটা নাই।
অ্যামেন্ডমেন্ট 2018-তে আসছে। তবে এই ক্ষেত্রে আপনাকে এখানে লেখা আছে 3 দিনের মধ্যে আপনি তাকে ছুটি ইনশিওর করতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে টানা 10 দিন একটা শ্রমিককে কাজ করানো যাবে না, বা কোনো এমপ্লয়িকে কাজ করানো যাবে না। ঠিক আছে, আমি কি ক্লিয়ার করতে পারছি এখানে? আমাদের গার্মেন্টস এর ক্ষেত্রে বর্তমানে যেটা হয় টানা 10 দিনের বেশি হয়ে যায়, 14 দিন 21 দিন এরকম মতো হয়। আপনি পুরো 3 মাস করলেও তো সমস্যা নাই, যদি আইনে আপনাকে কেউ না ধরে। ধরলে তো তখন বিপদ, বুঝছেন ভাই? কাজের চাপে শিপমেন্টের প্রেসারে কোনো শুক্রবার ওই তো আমরা টাকা ঠিক মতো দিলে শ্রমিক কোনো ক্লেম করবে না, বা ডকুমেন্টেশন আপনি যদি ধরা খান বায়ার থেকে অব্লিগেশন আসবে। আপনি দেখা যাবে যে 220 ঘন্টা ওভারটাইম হইলে আপনি তখন ধরবে যে এত কাজ কিভাবে হবে। এবং ওই আপনাকে লাস্টে যাই যে সপ্তাহে 56 ঘন্টা, মানে এভারেজ সপ্তাহে 56 ঘন্টা, কিন্তু বছরে যায় 52 ঘন্টা বেশি হইতে হবে না, এইভাবে অব্লিগেশন একটা ফাইন্ডিং চলে আসবে। তখন একটা এনসিআরআইজ হবে। হ্যাঁ, ফাইন্ডিং। তারপর আমরা যদি লিভে যাই, উইকলি লিভ, যেটা আমরা তো ডিসকাস করলাম। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল ডের। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা ভাই, ডের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল যে আমরা এই দিনটা শুরু হবে কত থেকে? 8টা থেকে শুরু হবে না 6টা থেকে? সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে শুরু হবে। আপনি ওই যে উইকলি হলিডে ওইখানে আপনি দেখেন স্পষ্ট লেখা আছে। আচ্ছা, 6টা থেকে শুরু হবে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা লিভের আমার এখানে 7 প্রকার লিভ দেওয়া আছে আইনে। উইকলি লিভ আমরা আলোচনা করলাম। সিক লিভ আপনি 14 দিন পর্যন্ত আপনি দিতে পারবেন, এটা সম্ভবত 114-তে আছে, 114-তে আছে, সরি 115-তে আছে সিক লিভ। তারপরে 116-তে আছে সিক লিভ। আপনি ক্যাজুয়াল লিভ 115-তে আছে। তারপরে হলো যে ফেস্টিভ্যাল লিভ, উৎসব ছুটি, এটা হলো 108-এ উৎসব ছুটি। তারপরে অ্যানুয়াল লিভ, আর্ন লিভ যেটা বললেন, ম্যাটারনিটি লিভ যেটা আগে বললাম। তো ক্যাজুয়াল লিভের ক্ষেত্রে 10 দিনের বেশি হবে না। হ্যালো, ক্যাজুয়াল লিভ 10 দিনের বেশি আপনি হবে না, তো এটা 1 বছর ক্যারি ফরওয়ার্ড হবে না। সিক লিভও সেম। ফেস্টিভ্যাল লিভ আপনি প্রতি কর্ম বছরে, পঞ্জিকা বছরে 11 দিন আপনাকে ফেস্টিভ্যাল উৎসব ছুটি দিতে হবে। যেটা উৎসব ছুটির সিস্টেম হলো যে আপনার শ্রমিক প্রতিনিধি এবং মালিক দুজনের সমন্বয় উৎসব ছুটিগুলো ডেট ফিক্স করবে যে কোন কোন ডেটে উৎসব ছুটি ডিক্লেয়ার হবে, এবং সেই অনুযায়ী উৎসব ছুটি হলো 118-তে আছে। সেখানে লেখা আছে যে বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক উক্ত ছুটির দিন স্থির করবে। বিধিতে বলা আছে মালিক শ্রমিক দুজনে মিলে এটাকে নির্ধারণ করবে। ঠিক আছে, তো উৎসব ছুটিতে যদি আপনি কাজ করান সেই ক্ষেত্রে এখন আপনাকে 1 দিন ছুটি দিতে হবে আর 2 দিনের মজুরি দিলে হবে। এটা 18 আগে ছিল, আপনাকে অল্টারনেটিভ কম্পেনসেশন লিভ একটা, আর 2টা হলো যাইয়া সাবস্টিটিউট লিভ দেওয়া লাগতো। এখন 2 দিনে টাকা দিলে হবে। উৎসব ছুটির দিনে যদি কোনো এক্সিকিউটিভ লেভেলে কেউ ডিউটি করে তাহলে কি তাকে 2 দিনের? আপনি ওই যে আগে শ্রমিকের ডেফিনেশনে যান, ওখান থেকে যে পরে যখন আপনি রিলেট করে আসবেন তখন সে অবশ্যই পাবে। প্র্যাকটিস একটা জিনিস, আইন আর একটা জিনিস, ক্লিয়ার করতে পারছি। আর কম্পেনসেশন লিভ যেটা ওই যে আমি বললাম যে উৎসব ছুটি আপনি ক্ষতিপূরণমূলক যে লিভ গুলো দেন। আর অ্যানুয়াল লিভের হলো 119-এ আছে, না সরি 117-তে আছে। যে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই, যে আমি যদি কোনো উৎসব ডেতে ডিউটি করাই, 1 দিনের 2 দিনের ছুটি, 1 দিনের বেনিফিট, 2 দিনের বেনিফিট, 1 দিনের ছুটি। হ্যাঁ, ইয়েস। আমি যদি ছুটিটা না কাটিয়ে যদি বেনিফিট নেই তাহলে কি দিতে পারবো না? না, আইনের ব্যত্যয় করবে। মানে আমি কাজ করছি, আমি যদি লিভের পরিবর্তে বেনিফিট নিতে চাই, না আপনি তাহলে কোনো ইমোশন, সমস্যা হবে? না ইমোশন আসলে আইন তো আইন তো আপনাকে এটুকু এভিডেন্স ইমোশন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। ফেল করবে তাহলে। হ্যাঁ ভাই। ভাইয়া, হ্যাঁ নাকি ভাই? জি আমার একটা কোশ্চেন ছিল যে 16 ডিসেম্বর আমাদের মানে অনেক কোম্পানি দেখা এসেছে যে সাপ্তাহিক অফ ডে সিস্টেম, সাপ্তাহিক অফ ডে সিস্টেম আছে, এক একদিন গ্রুপিং অফ ডে সিস্টেম, কিন্তু দেখা গেল 16 ডিসেম্বর চলার কারণে ওই অফ ডে গুলো বাদ দিয়ে পুরো সপ্তাহ অফ ডে ক্যান্সেল করে দিচ্ছে।
এটা কোন ধরনের মানে ফরম্যাটে পড়ে এটা? বুঝিনি। 16 ডিসেম্বরে চালা বন্ধ রাখছে, শুক্রবার ছিল 16 ডিসেম্বর, এই বৃহস্পতিবার, বৃহস্পতিবার, আর শুক্রবার শুক্রবার ছিল 17 তারিখ, তো 17 holiday তারিখে টা- ছুটি 16 তারিখে নিয়ে আসছে। ওইটা শুক্রবার ওই যে সবারই এটা তো আপনি অর্গানাইজেশন মানে রুলস মানতেছেন, আপনি কি করবেন? আপনি যদি আপনি যে বললাম না, ডিসপুট রেজ না হলে আপনি যা কিছু করতে পারবেন। যখন ডিসপুট রেজ হবে তখন আপনি এটা, আপনি যদি কোনো বায়ারের কাছে এভিডেন্স পায় তখন সে দেখবে একটা এনসি রেজ হবে। অনেক ফ্যাক্টরি এরকম করে আর কি, এই কারণে। এটা হ্যাঁ, আমরাও এই প্র্যাকটিস করি মাঝে মাঝে, বাট এখন অবশ্যই এভাবে করে না। যেমন আমাদের 2 দিন ছুটি ছিল, বা আশপাশের ফ্যাক্টরি গুলো সবাই 2 দিন ছুটি ছিল। আমাদেরও 2 দিন ছুটি দিয়েছে, কিন্তু অনেকখানে দেখা গেছে যে এরকম। ওই যে আপনি এখানে আপনার বিষয় যে রিস্কটা যদি আপনি নিয়ে নেন, তাহলে তো আপনি যা খুশি তাই করতে পারবেন। আর কেউ কিছু বলতে চাইছিলেন? আচ্ছা ভাই, জি একটা প্রশ্ন ছিল যে কোনো উৎসব যদি শুক্রবারে পড়ে যায়, মানে উইকলি হলিডে, তাহলে কি উইকলি হলিডে হিসাবে গণ্য হবে না উৎসব ছুটি হিসাবে? উইকলি হলিডে। হ্যাঁ, আপনি এটা কি করবেন যখন উইকলি আপনি ওই যে উৎসব ছুটি ডিক্লেয়ার করবেন। হ্যালো, জি 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 জি। উৎসব ছুটি ডিক্লেয়ার করবেন না, তখন ওইটাকে আপনি অন্য অন্য উৎসব ছুটির মধ্যে মার্চ করে নেবেন, তাইলেও বেটার। তাহলে আপনি কনফিউশন, যখন আপনি তো 1 বছর আগে ডিক্লেয়ার করবেন, তখন তো আপনি দেখবেন যে এটি শুক্রবার পড়ে গেছে, তখন কি করবেন? যেমন ধরেন না, অনেক সময় চেঞ্জ 2022 হয়ে যায় সালে তো। অনেক ছুটি আপনার ফ্রাইডেতে চলে আসছে, উৎসব ছুটিগুলো। আপনি ওকে 14 দিন, ওই 11 দিন ফিল আপ করতে আপনি অন্য অন্য উৎসব ছুটি অ্যাড করে নেবেন, তাইলে হয়ে যাবে। আমি বুঝাতে পারছি? না, অনেকগুলি ছুটি দেখে না, চাঁদ দেখা সাপেক্ষে, হ্যাঁ, এরকম যে অনেক গত তারিখে একটা ছুটি মনে হয় এরকম হয়েছে, পূর্বের অফসোস না থাকে, আপনি যদি পরবর্তীতে একটা উৎসব ছুটি আপনি দিয়ে ওইটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, নিলে এটা আপনি মানে কোম্পানির পলিসিগুলো মালিক এবং শ্রমিকের সমন্বয়, যেখানে শ্রমিক বেনিফিটেড হবে সেটা দিয়ে দিলেই মনে হয় সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়। ক্লোজিং সামারি ভাবি জি, আমি ক্লিয়ার করতে পারছি? জি জি ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া। হ্যাঁ, সিকিউরিটি গার্ডের হচ্ছে ওই যে 3 দিন ছুটি যদি আমি দিয়ে দেই, বেনিফিট একদিনের বেনিফিট দিলাম না, তাতে কি সমস্যা হবে? আইন ব্যত্যয় হবে। এখন আইন বলছে আপনি 2 দিনের মজুরি আর 1 দিনের ছুটি দিলে হবে। একদিনের ছুটি দিলে হবে, হ্যাঁ। মানে শুধু ছুটি বা শুধু বেনিফিট দিলে হবে না, দুইটাই দিতে না হবে তাকে? না, আপনি যে অ্যামেন্ডমেন্ট 2018টা দেখলি দুটো। না, আমি বলতেছি কি যে হচ্ছে আমাদের অফিসে যেটা হয় যে 2 মাস পর পর সিকিউরিটি গার্ডেরা 6 দিন 7 দিন করে ছুটিতে যায়। তো এটা আসলে এইখানে আইনের ব্যত্যয় আছে, বুঝছেন? এটা আইনের ব্যত্যয় হয়, বাট আপনি যদি এভিডেন্স ঠিক রাখতে পারেন, অডিট আপনি পার পেয়ে যান। বাট এটা কখনো ধরা খাইলে আপনি লং টাইম, কারণ আমি বলি শ্রমিকের, মানে আমি একটু অন্যভাবে কথাটা বলি, কেউ ডোন্ট মাইন্ড। আমাদের আমরা যারা মানে কনজুগাল লাইফ লিড করি, আমাদের ফ্যামিলির সাথে যদি কোনো কারণে ডিসপুট রেজ হয়, তখন আমার প্রিভিয়াস হিস্ট্রি গুলো সব রেজ হয়ে যায়। আমি বোনকে গালি দিছি, আমার পাশের বাড়ির লোককে আমি মারছি, এগুলো সব চলে আসে না? আপনি শ্রমিকের সাথে আপনি ঠিক সেম ভাবে চিন্তা করে দেখবেন। আমি এগুলো কয়েকটা কেস হ্যান্ডেল করেছি, তো সেই কারণে আমি বললাম, আমার কাছে এই এক্সাম্পলটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, যদিও প্রফেশনাল এক্সাম্পল না, এই জন্য আগে আমি অ্যাপোলজিস্ট করে নিয়েছি। আমি ক্লিয়ার করতে পারছি? জি জি। তারপরে হলো যে আমরা লিভ রেজিস্টার, আমরা যে লিভ গুলো দিব, ওই যে লিভ রেজিস্টার কথা বললাম, ফর্ম 9 এটা, এই রেজিস্টারটা মেনটেন করতে হবে। অবশ্যই আপনি যদি ইলেকট্রিক্যাল করেন, সফটওয়্যারে অ্যাড করে নেন, তাহলে আপনি অটোমেটিক সফটওয়্যার থেকে আপনি নিতে পারবেন। ঠিক আছে? তো এখানে এটা শ্রমিকও পাওয়ার প্রাপ্যতা রাখে, লিভ রেজিস্টারে তার নাম দস্তখত সিগনেচার নেওয়া লাগে। যদি আপনি ইলেকট্রনিক বা আপনি যদি কোনো সফটওয়্যার মেনটেন করেন, তাহলে অবশ্যই তাকে একটা কপি দিতে হবে। আর তারপরে হলো যাইয়া অ্যানুয়াল লিভ, যেটা বললেন যে আপনি প্রতি 18 কর্মদিবসে 1 দিন লিভ পাবে। তার চাকরি বয়স 1 বছর হলে পূর্ববর্তী বছরটা সে পাবে, 1 বছর কম হলে সে পাবে না। আর ক্যালকুলেশনটা হলো আপনার লাস্ট বেসিক, লাস্ট বছরের লাস্ট গ্রোসকে 30 দিয়ে ভাগ, অ্যাকচুয়াল ওয়ার্কিং ডেজ কাউন্ট হবে। অ্যানুয়াল লিভ আমি সর্বোচ্চ কতদিন জমা রাখতে পারবো? আপনি 40 দিন, আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ফ্যাক্টরি যেটা 40 দিন।
তো এখানে ওই আগে একদিন ক্লাসে আমরা মনে হয় এটা আলোচনা করেছিলাম। তো এখানে আপনার 40 দিনের পরে যেটা হলে এটার আপনার প্রাপ্যতা থাকবে না। সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে অনেকে এনক্যাশমেন্ট করে ফেলে 40 দিন জমা রেখে বাকিগুলো যা থাকে, বাট আপনার যদি 40 দিনের বেশি হয়ে যায় আপনার ওইটা প্রাপ্যতা থাকে। আপনি যখন যদি কন্টিনিউয়াসলি এনক্যাশমেন্ট করেন সেটা করতে পারেন, বাট আপনি যদি 40 দিনের বেশি যেটা থাকবে ওইটা আপনার 40 দিনের বেশি পেমেন্ট না হয়, বিশেষ করে আমরা ইন্ডাস্ট্রিতে যাই। হ্যালো, হ্যাঁ, কি কিছু বলবেন কি খালিদ ভাই? খালিদ হাসান বলছি। জি হ্যাঁ ভাই, প্লিজ খালিদ ভাই প্লিজ। হ্যালো খালিদ ভাই, আপনি একটু আনমিউট করে নেন। খালিদ ভাই আপনারটা মিউট হয়ে আনমিউট করে নেন, মিউট করে নেন। খালিদ ভাই আপনি একটু মিউট করে নেন। মিউট করে দেবো? তো হবে না। আমরা খালিদ ভাইয়ের সাথে পরে আমার একটা আবার কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা, প্লিজ। অ্যানুয়াল লিভের ক্ষেত্রে যেমন একটা বলা হয় যে যেই ছুটিটা মালিক অ্যাপ্রুভ করবে না, হ্যাঁ, ওইটা তার অ্যাডিশনাল ব্যালেন্স কাউন্ট হবে। হ্যাঁ, ব্যালেন্স আবার নতুন ব্যালেন্সে তাহলে যোগ হয়ে সেটা যাবে। কি সেই ওইটা শুদ্ধ 40 দিন পাওনা ছুটি হবে নাকি ওইটা বাদে? আপনি ওইটা না, এটা হলো যে আপনি তার টোটাল গ্রোথ 40 দিনের পরে আর কোনো ছুটি তার যোগ হবে। পাওনা অর্জিত ছুটি। হ্যাঁ, পাওনা অর্জিত ছুটি তার যোগ হবে না। মানে তাহলে ওই ফাইনাল তো যখন আমি, হ্যাঁ, যেটা এখন মালিক অ্যাপ্রুভ করলো না, ধরেন সে 3 দিন অ্যাপ্লাই করলো, 3 দিন অ্যাপ্রুভ না করলে এটা তার আবার 3 দিন যোগ হয়ে যাবে অ্যানুয়াল লিভের সাথে। না, আমি বলি আপু, এখানে আমাদের একটু টেকনিক্যালি আমরা যে জায়গাগুলোতে আমরা হিসাব হলো, আপনি এটা হলো লাস্ট যখন ফাইনাল সেটেলমেন্ট করবেন তখন এর টাকাটা কথা যে জমা থাকবে। বাট আপনার যদি কন্টিনিউয়াসলি আপনাদের এনক্যাশমেন্টের কোনো অপশনস থাকে তাহলে তো আপনার 3টা যোগ হয়ে আপনার বাইরে গেল, পরে বাকি 40-এর বেশি যাওয়া এনক্যাশমেন্ট করে শেষ। অথবা আপনি লিভ অ্যাবেল করবে, এনক্যাশমেন্ট করবে, বা এনক্যাশমেন্ট হয় যে তার মূল জমার 50% বেশি দিতে পারবে না। হ্যাঁ, বছরে। এগুলো মানে একটু কিছু কিছু টেকনিক্যাল টার্মিনোলজি আছে এখানে, আমরা এত শর্ট সেশনে মনে হয় এটা পুরোপুরি ক্লিয়ার করা যায় না। মানে ওই প্র্যাকটিসটা তার মানে এখন হচ্ছে যে ওই অর্জিতটা যোগ হয়ে যায়। আরেকটা তারপর হ্যাঁ বলবে। হ্যাঁ, ছুটি হচ্ছে ম্যাটারনিটি লিভ আর অ্যানুয়াল লিভ ছাড়া বাকি সব ধরনের যে ছুটিগুলো আছে সেগুলো সব এমপ্লয়ীদের ক্ষেত্রেই তো প্রযোজ্য জয়েনিং থেকে। হ্যাঁ, জয়েনিং থেকে। হ্যাঁ, শুধু এই দুটোর মধ্যে তো কনফিউশন হবে, একটা 6 মাস একটা 3 মাস। আর একটা জিনিস হলো কি, আমরা অনেক ক্ষেত্রে অনেক অর্গানাইজেশন দেখি যে 6 মাস পুরো পার্মানেন্ট না হলে সে লিভ এন্টাইটেল হয় না। মানে এগুলো আসলে মানে এগুলো বেনিফিট মানে কোম্পানি কোনো ইন্টারনাল পলিসি, বুঝছেন? এতে কি তাতে ল ভায়োলেট হয় না? অফকোর্স, কারণ লয় তো আপনাকে ওইখানে যে একটা পার্মানেন্ট কথা আছে, পার্মানেন্ট শ্রমিকের যে বেনিফিটের ওইখানে ওরা মনে হয় এই জায়গাটা আসলে আমি কোথাও পাই না যে 6 মাস দিতে পারবে। আরেকটা হচ্ছে যে ছুটি একসাথে এটা মনে হয় ক্যাজুয়াল লিভ না করলে যে 4 দিন মিলে অ্যাডভান্স স্যালারিটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই জন্য 3 দিনের বেশি ক্যাজুয়াল লিভ। ও 3 দিনের বেশি অ্যাপ্রুভ না করলে মানে ওই যে আপনি কিছু কিছু জায়গাতে আছে টেকনিক্যালি অ্যাডভান্টেজটা নেওয়া, বুঝছেন? আমার ওই জিনিসটা খুব সুন্দর একটা জিনিস মনে করে দিলাম। আমি এটা তো কখনো ওইভাবে আমি এই জিনিসটা কখনো করেছি, বাট আমি রিলেট করিনি। খুব সুন্দর একটা জিনিস মনে করে দিই। তো আরেকটা লিভের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যেটা হলো আপনার লিভ যদি আপনার কোনো লিভের মাঝে হলিডে পড়ে যায়, শুক্রবার বা কোনো উৎসব ছুটি পড়ে যায়, আপনি 2 পাশে ছুটি নিলে পুরোটা আপনার লিভ হিসেবে কাউন্ট হয়ে যায়। এই জিনিসটা সবাইকে মাথায় রাখবে। যেমন সিএল বা আপনার ক্যাজুয়াল লিভ যদি হয়, তার 2 মাঝে যদি কোনো উৎসব ছুটি বা উইকলি হলিডে পড়ে যায়, সেটা ছুটি হিসেবে কাউন্ট করবে, মাথায় রাখতে হবে। তারপর ওই যে আর্লি পেমেন্ট যেটা বললাম, যে এইভাবে করে আপনার রেটিং করে পেমেন্ট করে দিতে হবে। আর্লি যে পেমেন্টটা এটা কি যেটা আমার সে কন্টিনিউইং সার্ভিসের সময় যখন এনক্যাশ করবে ওইটা আগের মাসের পেমেন্ট দিয়ে তো মানে আগের মাসে যে রেটটা বের করতে হয়? হ্যাঁ, ওইটা লাস্ট বেসিক, লাস্ট গ্রোস, সরি আর লাস্ট যাওয়ার বেসিক না, সময় লাস্ট যেটা গ্রোস। লাস্ট গ্রস। হ্যাঁ, আর লাস্টে যাওয়ার সময় যে ব্যালেন্সটা সে এনক্যাশ করবে ওটাও লাস্ট গ্রোস। হ্যাঁ, লাস্ট গ্রোস। শুধু যাওয়ার সময় আপনি সেপারেশনের সময় বেসিক যেটা ধরবেন সেকশন 14 এর আপনার সাবসেকশন 3 তে
আপনারা দেখবেন যে অ্যাভারেজ বেসিক অ্যাভারেজ মজুরি বলতে অ্যাভারেজ স্যালারি বলা হয়েছে, পূর্ববর্তী 12 মাসের বেসিককে অ্যাভারেজ করে যেটা হবে এটা হবে এটা বলা হয়েছে। পূর্ববর্তী 12 মাসে তখন বেশি কিছু হবে। তারপর আমরা যে ওএসএস এ আমি খুব বেশি কাজ করিনি, কারণ এটা আসলে আমাদের সেটেলড ডাউট, বাট কয়েকটা কম্পোনেন্ট রেখেছি। ওএসএস এ কিছু ডেফিনেশন এখানে দেয়া আছে, যেমন বোনাস গুলো অ্যাড হবে, তারপরে কোনো রিমুনারেশন পেয়াবল যেটা লিভ হলিডে এগুলো ওভারটাইম বলা হয়, রিমুনারেশন অফ পেয়াবল ইন অর্ডার টু কোর্ট থেকে যদি কোনো আদেশ থাকে, সাম অফ পেমেন্ট অর এগ্রিমেন্ট কোনো যদি উভয়ের মধ্যে কোনো এগ্রিমেন্ট থাকে ওই যে পেমেন্ট হবে সেইটা, তারপরে সাম অফ পেমেন্ট ডিউ টু দ্য লে অফ বা সাসপেনশনের যে পেমেন্টটা থাকে এগুলো পুরো মজুরির মধ্যে ডেফিনাইট হবে। ক্লিয়ার? তো মজুরি কম্পোনেন্ট আমি নিয়েছি বেসিক হাউজেন্ড, আমরা যেটা হলো ইনকাম ট্যাক্সের রুলস অনুযায়ী হাউজেন্ড, কনভেন্স, তারপর এন্টারটেনমেন্ট, ফুড যেটা দেওয়া আছে, আর মেডিকেল অ্যালাউন্স। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস আমি নিয়ে আসছি, এটা হলো ডিসএবিলিটির যে আপনার কম্পোজিশন গুলো, যদি কেউ পার্মানেন্ট ডিসেবল হয় সেই ক্ষেত্রে 2.5 লাখ টাকা তাকে কম্পেনসেশন করতে হবে। ক্লিয়ার? মোটামুটি ক্লোজিং পর্যায়ে চলে আসছি, অনেক সময় বেশি নিয়ে ফেলছি। যদি কেউ কোনো আরো কোশ্চেন্স থাকে। মাহমুদ ভাই? জি সাহেবুর ভাই। যদি কোনো ভাইয়া, হ্যাঁ আচ্ছা, এই যে ক্যাজুয়াল সিজনাল বদলি, হ্যাঁ, এই ধরনের এমপ্লয়িকে ধরেন আমি টার্মিনেট করতে চাই, কতদিনের নোটিস দিতে হবে? এটা তো লটে বলা নেই। হ্যাঁ, এটা বলা আছে আপনার, সেগুলো মান্থলি বেসিস হইলে ওই আপনার সেকশন অনুযায়ী, আমি কি আপনাকে একটু বলে দিচ্ছি এখানে, এটা দেখে আমি বলে দিচ্ছি। আমরা যদি আপনি কি টার্মিনেট করবেন, তাই তো? হ্যাঁ, আপনি কি টার্মিনেটেড বাই এমপ্লয়ার, মালিক সরাসরি টার্মিনেট করবেন, সেখানে লেখা আছে যে মাসিক বর্তিত মনে যায় 120 দিন, অন্য সময় 60 দিন, লিখিত নোটিশ স্থাপন করতে হবে। আর ওইখানে মাসিক মজুরি ভিত্তিতে অন্য ক্ষেত্রে অন্য শ্রমিকের, ওইটার স্থায়ী শ্রমিক, অন্য শ্রমিকের 30 দিনের নোটিশ, ঠিক আছে? মাসিক ভিত্তিতে যেটা নিয়োগ হয়েছে এটা 30 দিনের নোটিশে, আর যদি সাপ্তাহিক বা অন্য কোনো ক্ষেত্রে থাকে তাহলে 14 দিনের নোটিশে। অন্য যে কোনো শ্রমিক, ঠিক আর আছে? অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে হচ্ছে যদি ডিসকন্টিনিউ করতে চায়, তা তো বলে 3 মাসের মধ্যে হলে 7 দিনের নোটিশ দিতে হবে। 3 মাসের পরে হলে কি করতে হবে? 3 মাসের পরে তো অ্যাপ্রেন্টিস থাকে না বেসিক্যালি, ওইটা অ্যাপ্রেন্টিসটা নিয়ে আমি কাজ করি না ভাই, আমি অ্যাপ্রেন্টিসটা নিয়ে কাজ করি না, এটা আমাদের আসলে ওইভাবে নাই তো, এটা আমাকে একটু দেখতে হবে, তাই না? আমি এটা নিয়ে কাজ করি না। ওকে, আরেকটা ভাই আমাকে একটা বলেন যে অ্যাবসকন্ড হয়ে গেলে কি করতে হবে? মানে নরমালি তো উল্টা করে বলা যে 2 মাসে কোন টাকা কাটা যাবে না, কোনটা? সরি, যদি নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে যাবে তো আপনি ওই যে আপনার সেকশন 27 এর সাবসেকশন 4, আপনাকে তাকে আপনার মানে যেটা ওই আমাদের সেপারেশন মোডে, আমি স্লাইডটা গেলে ওখানে আপনি দেখাইছেন হচ্ছে রিলিজ, না রিলিজ, হ্যাঁ ওই যে রিলিজ যেটা দেখালাম না, সেটা আপনার রেজিগনেশন হবে না, রেজিগনেশন হবে না তো রিলিজ হবে। রিলিজ হবে, সে চাকরি থেকে স্বেচ্ছা অব্যাহতি নিয়েছে। সাবসেকশন 3 3 ক সেখানে লেখা আছে, যদি এখানে লেখা আছে, এটা আবার ওই অ্যামেন্ডমেন্ট হয়েছে, বুঝছেন? 18তে অ্যামেন্ডমেন্ট আসছে, 18তে একটা অ্যামেন্ডমেন্ট আসছে, ওখানে এসে ওখানে বলা আছে যে স্বেচ্ছা চাকরি থেকে অব্যাহতি নিয়েছে। তার কোনো জন্য সে নোটিশ কিন্তু না দিচ্ছে না, যে ডিডাকশনও হবে না কেন? না ডিডাকশন হবে না, ওইখানে লেখা আছে মানে অন্য জায়গাতে যা কিছু থাকুক না কেন আপনি সেটা ডিডাকশন করতে পারবেন, কিছুই করা যাবে না, জাস্ট যে কদিন কাজ করছে ওই কদিন পর্যন্তই তার টাকাটাকে পাবে, কিন্তু আর কোনো ওইগুলা নিয়ে আপনি সে তো নিখোঁজই, বুঝছেন না? এখন আমি আর 10-5 মিনিট সময় নেব, আমাদের কিছু ফরম্যাট কিছু দেখিয়েছি, তাহলে আজকে এখানেই শেষ করি। মাহমুদ ভাই? ভাই আমার ছোট একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই, যে সাসপেন্ড পেমেন্টের কিভাবে করব? সাসপেন্ড পেমেন্ট বুঝছি, আপনার যদি আপনি সাসপেন্ড করেন তাহলে সে পাবে পেমেন্টের সিস্টেম। হ্যাঁ আমি বলতেছি ফুল অ্যালাউন্স, হাফ বেসিক, ওরা কি ফুল অ্যালাউন্স পাবে না? ফুল অ্যালাউন্স, হাফ বেসিক। অ্যালাউন্স বলতে আপনার অ্যালাউন্স যা আছে, বেসিকের বাইরে যা আছে সবই অ্যালাউন্স হিসেবে ঠিক হয়। মানে অ্যালাউন্স বলতে যা আছে সবই, মেডিকেল, হাউস রেন্ট। আমি স্ক্রিনটা শেয়ারটা বন্ধ করলাম। এখন আমি একটা আর কি সময় নেব মাহমুদ ভাই? হ্যাঁ আপনি নিতে পারেন,
আপনি আমার ওই কিছু মানে অনেক কিছু দেখান। স্কিপ করে গেছে, আমার ওই যে এভিডেন্স গুলো সব স্কিপ না না করে গেছে। দেখান না প্লিজ, আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে আমি আরেকটু দেখাই আমাদের। আমি যদি ফাইলটা ওপেন করে নিই, একটা দুটো জিনিস দেখাই, ইনভেস্টিগেশন। আমরা ইনভেস্টিগেশন রিপোর্টটা কোন ফরম্যাটে করব একটু কাইন্ডলি যদি সবাই দেখি। আচ্ছা এটা না। Yes. আমরা যখন ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো করবো, তদন্ত প্রতিবেদন, হ্যালো হ্যালো দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে আমাদের? হ্যাঁ দেখা যাচ্ছে সাইফুল ভাই। কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা যখন ইনভেস্টিগেশন গুলো করবো, জাস্ট একটু ডিটেলস করব। আমরা এখানে বিষয়গুলো এভাবেই লিখবো, হয়তো আপনি অন্যভাবে লিখতে পারেন, বাট আমি যেটা যে ফরম্যাটটা আমি ফলো করি, এইভাবে করে ফলো করি। এখানে তার সাক্ষী এবং অবশ্যই সাক্ষীদের আপনার জবানবন্দিটা কাগজে লিখে প্রত্যেক পেজে তাদের সিগনেচার থাকতে হবে প্রত্যেকটা, এবং যারা ওই হলে থাকবে সবার সিগনেচার নেবেন। সবার সিগনেচার নিলে জিনিসটা মানে কোনো প্রশ্নবিদ্ধ হবে না। আমরা মানে সুমন ভাইয়ের ওখান থেকে সাউন্ড পাচ্ছি, সুমন ভাই। তারপরে আমরা এভাবে অভিযোগের ডিটেলসটা লিখবো, সাক্ষীদের জবানবন্দি লিখিত যেটা লিখবো, আপনি ওইটা যখন রিপোর্ট করবো এভাবে করে লিখে নেব, নিয়ে সাক্ষীদের জবানবন্দি এভাবে করে লিখবো, লিখে উদ্ধারকৃত তথ্য কি কি আছে এটা আমরা আবার এভাবে করে লিখবো আলাদা আলাদা করে। এরপরে তদন্ত কমিটির মতামত হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, তদন্ত কমিটি কোনো রিকমেন্ডেশন করতে হবে না যে তাকে বরখাস্ত করা হোক, তাকে এই পানিশমেন্ট দেওয়া হোক, তাকে সাসপেন্ড করা হোক। তদন্ত কমিটি অনলি সে শুধু মানে তার দোষী কিনা, মানে তার অসদাচরণ সংগঠিত হয়েছে কিনা এবং কোন অসদাচরণ সংগঠিত হয়েছে এতটুকুই সে বলতে পারে, বাকিটা ম্যানেজমেন্ট। যদি তদন্ত কমিটি আপনি কোনো শাস্তির রিকমেন্ডেশন করে তাহলে তদন্ত প্রশ্নবিদ্ধ হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? আর একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার তদন্ত কমিটিতে অবশ্যই যদি মানে আপনার অভিযুক্ত ব্যক্তি না থাকে একতরফা তদন্ত করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর তদন্ত কমিটির কিছু যোগ্যতা আছে, সেই ক্ষেত্রে যে ঘটনা সম্পর্কে পূর্ব অবহিত আছে তাকে কখনোই তদন্ত কমিটিতে দেওয়া যাবে। যদি কোনো ইনসিডেন্ট ঘটে আপনার কর্ম এরিয়াতে, আপনি এক দুজনকে সবসময় ফ্রি রাখবেন, যে ঘটনা সম্পর্কে কিছু না জানে তাহলে তাকে দিয়ে আপনি তদন্ত করাইতে পারবেন। আর যদি সবাই জেনে ফেলে তাহলে কি হবে, আপনি তদন্ত করার লোক থাকবে না। এটা মানে একটা মেজর বিষয়। আর একটা হলো তদন্ত যাকে দিয়ে করাবেন তার তদন্ত সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, তার এই ধরনের নলেজ থাকতে হবে। নাইলে এই বিষয়গুলো যখন আপনি কোর্টে বা কোথাও ডিসপুটে যাবে তখন ওনারা দেখবেন যে আমি একজন স্বনামধন্য উকিলের মানে খুবই পপুলার, জাস্ট ওনার নামটা বলবো না, রাজনৈতিক ফিগার তো এই জন্য। ওনার একটা টকশোতে আমি শুনেছিলাম, উনি বলছিল যে আমার যত যত কথা হবে আমি সবসময় কথা বলে চিন্তা করে যে আমার অপোজিট পজিশন কোন যুক্তিটা দিবে বা আমার কোন যুক্তিটার কাউন্টে সে কি আনবে ওইটা হিসাব করে আমি কাজ করতে হবে। তো আমরা যদি ডিসপুট রেজ হয় তখন এই জায়গাগুলোতে আমরা চলে আসবো। তো আপনাদের এই জায়গাগুলোতে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আমি আর তদন্ত নোটিশটা দেখাই, যেহেতু আমি একটা প্রসিডিউর পুরাই দেখাইতে চাচ্ছিলাম। আর একটা আমি দেখাচ্ছি, ফাইলটা ওপেন করে নেব। অ্যাপয়েন্টমেন্ট লেটার কাউন্সিল
আপনি যদি তদন্ত নোটিশগুলো এভাবে আমরা দেব, আমরা জাস্ট বর্তমান স্থায়ী ঠিকানা, যদি আপনাকে দুইটা পসিবিলিটি রাখতে ডাকযোগে পাঠাই দিতে পারে, ওজন সরাসরি রিসিভ নাও করতে পারে, সেক্ষেত্রে আমরা আমরা এখানে এই যে পূর্বের কি মানে সমস্যা, মানে তাকে কি অভিযোগটা ছিল সেই অভিযোগটা তাকে দিতে হবে, এখানে লিখে কবে দেওয়া হয়েছে তারা পূর্বের মানে আপনি কেস স্টাডি দিয়ে দিবেন যে তাকে এই কারণে আমরা তাকে তোমাকে শোকজ করা হয়েছিল বা তোমাকে অভিযোগপত্র দেওয়া হয়েছিল, তো 7 দিন মধ্যে অনুপস্থিত সে লিখিত। এখানে এই তদন্তটা বেসে গেলে ও কোনো লিখিত জবাব দেয়নি, যেমন না দেওয়াতে আমরা কি করেছি, তাকে একটা তদন্ত কমিটি দিয়েছি এবং সাসপেনশন দিয়েছি। তবে সাসপেনশনের ক্ষেত্রে আপনি প্রথম সরাসরি সাসপেনশন দিলে এটা আইন সিদ্ধ হয় না। আমরা যদি কেউকে সাসপেনশন দিতে চাই তাকে তদন্তকালীন দেওয়া যাবে, কিন্তু যদি আপনি সরাসরি দেন দেখবেন আইনে বলা আছে যে আপনি তদন্তকালীন তাকে সাময়িক বরখাস্ত করতে পারবেন, সেটা 60 দিনে বেশি হবে না, এবং বিচারের দিন যদি থাকে সেই ক্ষেত্রে 60 দিনের বেশি হবে না। বাট আপনি যদি প্রথমেই সাসপেনশন দেন সেটা আইন সিদ্ধ হবে না, যা আপনি দিলেন। একটা জায়গাতে ডিবেট আছে, সেটা আমি মানে টোটাল হাউজের কেউ এখন নোটিফিকেশন আসে না, যেটা হলো আমরা যে শোকাজ দেই না, বেসিক্যালি এটা শোকাজ হবে না, সেটা হবে অভিযোগপত্র। আমরা শোকাজ নোটিশ বলি না, এটা বেসিক্যালি অভিযোগপত্র হবে। কারণ দেখেন আইনে বলা আছে অভিযোগের একটি কপি তাকে প্রদান করতে হবে। আইনে বলা আছে কি একটা অভিযোগের মানে ধারা আপনার 24 এ দেখবেন যে লেখা আছে, মনে হয় সাবসেকশন 2 এ লেখা আছে এটা, যে আপনার তাকে অবশ্যই একটা অভিযোগপত্র দিতে হবে, নট তাকে জবাব দেয়, এবং তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য আত্মপক্ষ সমর্থনের জন্য 7 দিন সুযোগ দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা যে শোকাজটা দেই এটা বহুল প্রচলিত, বাট আমি এই হাউজেও বললাম, বাট এটা আমি এক জায়গায় ইন্টারভিউতে যে বলে আমি খুব বিপদেই পড়ছিলাম। আমাকে মানে অনেক বইপত্র নিয়ে আমি প্রমাণ লাস্ট পর্যন্ত ওনাকে বুঝাইতে পারিনি যে এটা আসলে অভিযোগপত্র। উনি মনে করতেছিল যে অভিযোগপত্র কপি তাকে সরাসরি দিয়ে দেওয়া। এইখানে একটা আমাদের, আর আপনি এখানে এভাবে দিবেন, এবং এই যে আমরা এই তো তাকে তার পক্ষের এখানে এই যে একটা লেখা আছে দেখেন যে আপনার পক্ষে প্রতিষ্ঠানের কোনো একজন তদন্ত কর্ম, যেহেতু 2 সদস্য বিশিষ্ট ছিল এটা, এইখানে বলা হয়েছে মনোনীত দিলে লিখিত আবেদন করতে হবে। এই জিনিসটা এখানে উল্লেখ করে দিবেন, তাহলে আলাদা আবারই তাকে এটার জন্য কোনো নোটিশ করতে হবে না। আর এই যে উক্ত তদন্তের আত্মপক্ষ সমর্থন এগুলো লিখে দিলে আপনার ডকুমেন্টসটা আরো স্ট্রং হয়। এই নোটিশের সম্পর্কে কেউ কিছু জানা আছে কিনা? আমি ক্লিয়ার করতে পারছি সবাইকে? জি ভাই। আচ্ছা, কমিটি কি পরে উপকমিটি গঠন করতে পারবে নাকি? হ্যাঁ, আইনে বলা আছে উপকমিটি করতে হবে, তার লাগলে সে উপকমিটি আইনে বলা আছে, তবে উপকমিটির সাইজ বলা নাই। কমিটির কয়জন নিয়ে কমিটি গঠন করা যায়? প্রথম কমিটি অনধিক 6 জন, অনধিক 6 জন, অনধিক 6 জনের ক্ষেত্রে 6 জনের উপরে যাবে, এবং মানে আপনি বেজোর হবে না, কারণ দুই পক্ষে সমান সংখ্যক থাকতে হবে। তবে আমরা যারা তদন্ত করবো একটা জিনিস খেয়াল রাখবো, যদি উভয় পক্ষের প্রতিনিধি না থাকে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই 1-2 দিন 1-2টা ডেট নোটিশ করে নেব, তাইলে কি হবে আপনার মানে ইন্টেনশনাল কোনো ইস্যু ওরা রাইজ করতে পারবে না যে আমি একদিন পাই না, মানে ওখানে মুলতবি মিটিং হবে, তারপর তাকে আবারই ডাকার জন্য রি নোটিশ করা হবে, মানে তদন্ত মিটিং হবে, মিটিং হয়ে ওইটাকে তাকে মুলতবি করতে হবে। সরাসরি আপনাকে একতরফা করে দিলে এটা প্রশ্নবিদ্ধ হয়। আচ্ছা ভাইয়া, আমরা এরকম প্রসিডিউর না করে মানে একটা এমপ্লয়িকে পানিশমেন্ট হিসেবে 7 দিনের সাসপেন্ড করতে পারবো না? অফকোর্স 7 দিন, অনধিক 7 দিন আপনি সাসপেন্ড করতে পারবেন পানিশমেন্ট হিসাবে। আচ্ছা, পানিশমেন্ট মানে সাসপেন্ড বলতে সে স্যালারিও পাবে না? কিছু পাবে না, স্যালারি পাবে না। স্যালারি বলতে আপনি বেসিক পাবে না, যেন আপনি আবার ফুল স্যালারি কেটে দিয়ে না, তাইলে আচ্ছা বেসিক পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সাময়িক বরখাস্তটা হইলে তদন্তকালীন। আমরা মানে প্রথম নোটিশের সময় তো সাসপেনশন করে দেয়, বাট এটা আইনে ওইভাবে এখনো আমি কোনো ডিসপুট পাই নাই বা আমি কোথাও এটা দেখি নাই, বাট আমি খুব বিজ্ঞ 2-3 লয়ারের সাথে এটা নিয়ে আমি কথা বলেছিলাম, ওনারা বলছে যে এটা করলে আইনের ব্যাপার। ঠিক আছে, থ্যাংক ইউ।
আজকে মোটামুটি এই পর্যন্তই, আর সামনে আর যায় না, অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাইয়া, আমরা অনেক যদি সুন্দর একটা উপস্থাপন করার জন্য। মানে আমরা প্যানেলকে যদি 10 মিনিট সময়, মাহমুদ আরো 10 মিনিট সময় দেওয়া যাবে প্যানেলকে? আচ্ছা ভাই, এই যে ফিনিশিং যে দিবে মানে আদের বিচার যে হবে ফিনিশিং লাস্টের যে পেজ ওইটা ওইটা কি দেখাবো? একটু কাইন্ডলি থাকেন, আমার কাছে আছে এগুলো। আসলে লেবার লয়ের এই সব সেশন গুলো আপনার ডে লং হলেও মোটামুটি কভার করা যায়, বুঝছেন? কিন্তু মানে এই 2 ঘন্টার সেশনে এত বড় একদম content হয় না। একদম ডিটেইলস। Details। আমি তো আসলে আর প্রফেশনাল হইলে একটা কথা ছিল, আমি তো প্রফেশনাল না, এটা আমার উইকনেস এর ভিতরে একটা, যে আমি প্রফেশনাল না। আর একটা উইকনেস হলো আমি লয়ার না, লয়ার হলে আরো ডিটেইলস করতে পারতাম সেগুলো। এটা জায়গাতে আমি আমার উইকনেস নিচ্ছি। এই যে আপনার ফাইনাল আদেশটা এভাবে হবে, ওই যে আপনার কন্টিনিউশন, আমি যে আগের যে তদন্ত নোটিশটা দেখাইলাম ভাই, কোম্পানির নামটা আপনার একটু স্কিপ করবেন, কারণ এগুলো কোম্পানির অফিসিয়াল ডকুমেন্টস তো। এখানে যে আপনার এই নোটিশটার ভিতরে কয়েকটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে। আমি আবার ওমন ফারুক ভাই আপনার সাউন্ড পাচ্ছি। ফারুক ভাই আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি এখানে একটু ক্লিয়ার করি কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনার আগের হিস্ট্রিক্যাল সবগুলো থাকবে, যেমন আমি এখানে লিখেছি আপনি এত তারিখ থেকে এত তারিখে আপনার অভ্যাসগত অনুপস্থিতির জন্য একটা অভিযোগপত্র দেওয়া হয়েছে।